নিজের বউয়ের জায়গায় অন্য একটা মেয়েকে বউর সাজে বাসর ঘরে বসে থাকতে দেখে ছিটকে দূরে সরে গেল নিহান। আজই ধুমধামে বিয়ে হয়েছে নিহান রেজওয়ান আর আঞ্জুম ইশরার। বিয়ের আগে নিহান ইশরাকে দেখেছিল এক সুন্দরী রমণী, আর এখন তার সামনে বধূ সেজে বসে আছে এক শ্যামবর্ণ মেয়ে। নিহান অবাকের চাইতেও চরম অবাক তার সামনে বসে থাকা মেয়েটিকে দেখে। বিস্ময়ে চিৎকার করে বলল, আপনি কে? আর আমার স্ত্রী ইসরা কোথায়? কাঠের পুতুলের ন্যায় মেয়েটার উত্তর। আমি আপনার স্ত্রী আঞ্জু মিশ্রা, যাকে মাত্র ঘন্টা তিনেক আগে নগদ 10 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছেন আপনি। রেগে চিৎকার করে নিহান বলল, ফাজলামি করেন আমার সাথে? কোথায় এক ফালি চাঁদের টুকরো ইসরা, আর কোথায় অমাবস্যার আধার আপনি? মেয়েটা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি যে চাঁদের টুকরো খুঁজছেন সে আমার একমাত্র মামাতো বোন হুমায়রা হুর। নিহান বিস্মিত কণ্ঠে বলল। মানে? ইশরা মলিন হেসে বলল, এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর দক্ষ ইঞ্জিনিয়ার হয়েও এটুকু বুঝতে পারছে না এখনো? নিহান চিৎকার করে বলল। হেয়ালিটা না করে স্পষ্ট করে বলুন। ইশরা ফুলে সাজানো বেড থেকে নেমে নিহানের সামনে দাঁড়িয়ে বলল, মানেটা হচ্ছে আমার পরিচয় আপনাকে এবং আপনার পরিবারকে দেখানো হয়েছে আমার বোন হুরকে। বাসরাতে বর বউয়ের মুখ দেখার আগে আর কেউ বউয়ের মুখ দেখতে পারবে না, এমন কোনো নিয়ম আমাদের বংশে নেই। এই নিয়মটা স্পেশালি আমার জন্য তৈরি করা হয়েছিল, যাতে আপনারা আমাকে চিনতে না পারেন আর বিয়েতে কোনো বাধা না আসে। নিহান সজোরে থাপ্পড় বসিয়ে দিল ইশরার গালে, আর রেগে দাঁত কিটমিট করে বলল, লজ্জা করছে না নিজের কুকীর্তি এত সাবলীল ভাষায় বর্ণনা করতে? একটু লজ্জা করলো না এতগুলো মানুষকে এইভাবে ঠকাতে? থাপ্পড় খেয়ে ইশরার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল, নিজের প্রতি তাচ্ছিল্যের হাসি। কারণ তার জানাই ছিল প্রত্যেকটা নারীর মতো তার বহু প্রতীক্ষিত এই রাতে এমন কিছুই অপেক্ষা করছিল তার জন্য। ইশরা মনে মনে বলে উঠল, কেন এমন করলে বাবা? এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম? তাহলে কি সেই বুক ভরা ভালোবাসাগুলো মিথ্যে ছিল? চোখের কোণে পানির বিন্দু চিকচিক করছে ইশরার। বুকের ভিতর অভিমানের পাহাড় তৈরি হয়েছে জীবনের সবচেয়ে প্রিয় মানুষ নিজের জন্মদাতা পিতার উপর আর মমতাময়ী মায়ের উপর। তার মা যদি আরেকটু চেষ্টা করত তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না ইশরার। বাইরে চেঁচামেচির আওয়াজে ইশরার ঘোর কাটল। সামনে তাকিয়ে দেখল নিহান তার সামনে নেই, আর রুমের দরজা হাট করে খোলা। বাইরে থেকে অনেকের অনেক কথাই ইশরার কানে আসছে, তবে সে নিশ্চুপ পাথর। এত বড় ধোঁকা কি করে করতে পারলেন ওনারা? এই জন্যই বুঝি এত নাটক করছিল। কেউ বউয়ের মুখ দেখতে পারবে না, তখন কে জানতো এত বড় জঘন্য পরিকল্পনা লুকিয়ে রেখেছিল মনে। পুরো পরিবার আর আত্মীয় স্বজন সবাই ধোঁকাবাজ। এই মেয়েকে আর এক মুহূর্তও এই বাড়িতে রাখবো না আমরা। কালই থানায় গিয়ে প্রতারণার মামলা করব। হঠাৎ সবার আওয়াজ ছাপিয়ে নিহানের আওয়াজ ইশরার কানে এসে পৌঁছালো। আমি কালে ডিভোর্স দিতে চাই এই মেয়েকে। এসব শুনে হয়তো কান্নায় ভেঙে পড়া উচিত ছিল ইশরার, কিন্তু তার চোখে এক বিন্দু অশ্রুকণার উপস্থিতি দেখা গেল না। এমন কিছুর জন্য সে নিজেকে আগে থেকেই প্রস্তুত করে রেখেছিল। বিয়ে নামক পবিত্র সম্পর্ক থেকে মুক্তির জন্য ডিভোর্স নামক একটা তিক্ত প্রতিক্রিয়া যে পূর্বে থেকেই আছে, সেটা তার পরিবার ভুলে গেলেও সে ভুলে যায়নি। মাত্র কিছুদিন আগেই 18তে পা দিয়েছে ইশরা, আর মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছে। কেবল যৌবনে পা দেওয়া গোলগাল মুখের শ্যামবর্ণ মেয়েটাকে এখনই বিয়ে দেওয়ার কিসের এত তাড়া ছিল তার পরিবারের সেটা অজানা। সদ্য ইঞ্জিনিয়ারিং শেষ করা মোটা অঙ্কের বেতনে বড় কোম্পানিতে জয়েন করা ছেলে পেয়ে লোভ সামলাতে পারেনি ইশরার বাবা ইফতিয়ার আহমেদ। একমাত্র মেয়েকে সুখী দেখতে চায় না এমন বাবা হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া অসম্ভব। ইফতিয়ার আহমেদ মেয়েকে সুখী দেখার লোভে এতটাই অন্ধ ছিলেন, ঠিক ভুল বিচার করতেই ভুলে গিয়েছিলেন। ইশরা তো স্বপ্ন দেখছিল মন দিয়ে পড়াশোনা করে ভালো ডক্টর হতে। তাহলে স্বপ্ন দেখানো মানুষটাই আজ কেন স্বপ্নগুলো কেড়ে নিল? তার উত্তর নেই ইশরার কাছে। সকাল 7টা বাজে, ইশরার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে কিছুটা সময় লাগলো কোথায় আছে সেটা বুঝতে। যখন সব মনে পড়ল, বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। পুরো রুমে চোখ বুলিয়ে বুঝলো তার এখনও রুমের মতোই, রাতের মতোই আছে সব। তার মানে এই রুমে কেউ প্রবেশ করেনি। দরজাটা এখনও গত রাতের মতো হাট করে খোলা দেখা যাচ্ছে। ক্লান্ত শরীর বেডে এলিয়ে দেওয়ার পর কখন ঘুমিয়ে তলিয়ে গিয়েছিল জানা নেই ইশরার। উঠে রুমের এক কোণে থেকে নিজের লাগেজ টেনে আনলো। হালকা নীল রঙের এক সেট 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। লম্বা একটা শাওয়ার নিয়ে চেঞ্জ করে রুমে এলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। 5 ফুট 5 ইঞ্চি উচ্চতার ছিপছিপে গড়নের একটা মেয়ে,
মাথা ভর্তি ঘন কালো চুল, সামনের ছোট চুলগুলো ভিজে লেপ্টে আছে কপালের উপর। জোড়া ভ্রু যেন সৌন্দর্যটা আরও একটু বাড়িয়ে তুলেছে। সরু তীক্ষ্ণ নাকটায় গতকাল নিহানদের দেওয়া ছোট্ট ডায়মন্ডের নাকফুল জ্বলজ্বল করছে। গতকালের হালকা কাজলের রেশ লেগে থাকা ডাগর ডাগর চোখ দুটো ঘন পাপড়ির মাঝে রক্ত লাল বর্ণ ধারণ করেছে অজানা কারণে। নিজেকে দেখে কালো আর গোলাপি রং মিশ্রিত ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল ইস্টার। সবাই বলে গায়ের রংটা যদি সাদা হতো তাহলে ইস্টার থেকে সুন্দরী মেয়ে হয়তো সারা বিশ্বে খুঁজেও পাওয়া যেত না। এত এত পূর্ণতার মাঝে একটা শূন্যতা সব তুচ্ছ করে তুলেছে সবার চোখে। বাইরে আবার চেঁচামেচির শব্দে ইস্টার পূর্ণতা আর শূন্যতার হিসাবে গরমিল হয়ে গেল। মাথায় লম্বা একটা ঘোমটা টেনে রুমের বাইরে পা রাখল ইস্টা। দোতলা থেকে নিচের ড্রয়িং রুমে তাকিয়ে মাথা নিচু করে সোফায় বসে থাকতে দেখলো নিজের বাবা, বড় চাচা আর একমাত্র মামাকে, যাদের কখনো কারো সামনে মাথা নত করতে দেখেনি ইশরা। এতক্ষণ নিজেকে অনুভূতিহীন পুতুল মনে হলেও নিজের আপনজনদের এভাবে অন্যের সামনে মাথা নিচু করে বসে থাকতে দেখে বুক ফেটে কান্না আসছে ইশরার। আবারও বাবাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, খুব কি ক্ষতি হয়ে যেত এসব না করলে? ইশরাকে নিহানের চাচাতো বোন আমিরার চোখে পড়তেই নিচ থেকে চেঁচিয়ে বলল, জি ভাইয়া, এটাই সেই আলকাত্রার কোটা নাকি? আমিরার আওয়াজে চমকে উঠল ইশরার বাবা, বড় আব্বু আর মামা। নিহানের বাড়ির সবাই চরম বিরক্তি নিয়ে উপরের দিকে তাকালো, সাথে নিহানও। প্রত্যেকের বিরক্তি মাখা মুখটা যেন আরও বিষিয়ে গেল ইশরাকে দেখে। হুরের সাথে আকাশ পাতাল তফাৎ ইশরার। হুরের গায়ের রং দুধে আলতা, আর ইশরা সেখানে এক ফোঁটা কালি যেমন। মেয়ের দিকে তাকিয়ে চোখ ভরে উঠল ইফতিকার আহমেদের। বড্ড আফসোস হচ্ছে কেন মেয়ের কথা শুনল না তখন। তিনি তো ভেবেছিলেন একবার বিয়েটা হয়ে গেলে আর কি করার থাকবে নিহানের, বাধ্য হয়ে থাকবে ইশরার সাথে, আর একসময় ভালোবাসবে, কিন্তু সে গুড়ে বালি। লম্বায়, সৌন্দর্যে আর যোগ্যতায় কোন দিক থেকে কম আমার ভাগ্নে? সব কিছুতেই সফলতা অর্জন করে এসেছে সব সময়। কোন দিক থেকে আপনার মেয়ে আমাদের ছেলের সাথে দাঁড়ানোর যোগ্যতা রাখে আপনারাই বলুন। আমরা ভদ্র ফ্যামিলি, তাই গত রাতেই আপনাদের মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি। নিহানের মামার কথা শুনে টলমলে চোখে তাকালো ইখতিয়ার আহমেদ। ইশরার মামা কিছু বলতে চাইলে তিনি হাত চেপে ধরে তার, কারণ এখানে ওনাদের কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ নিজেদের। তাই এখন এমন কথা কেন? গায়ে হাত তুললেও কিছু বলার মুখ নেই। নিহানের ছোট চাচা গম্ভীর গলায় বলল, কাজটা আপনারা একদম ঠিক করেননি। সবাই থানা যেতে চেয়েছিল, শুধুমাত্র আমার কথাই আপনাদের শুধু খবর দেওয়া হয়েছে। আমরা কোনো ঝামেলা চাই না। নিহান আপনাদের মেয়েকে নিয়ে সংসার করতে পারবে না, তাই আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। ডিভোর্স পেপার সময় মতো পাঠিয়ে দেওয়া হবে। এর বাইরে কিছু করতে চাইলে আমরা বাধ্য হব থানায় মামলা করতে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যুগে এসে আপনারা কত বড় একটা প্রতারণা করেছেন। আমরা কেউ কল্পনাও করতে পারিনি এই যুগে এসে কেউ এমন প্রতারণা করার পরিকল্পনাও করতে পারে। ইশরার বাবা মাথা নিচু করে চোখের জল ফেলছে। ইশরার বড় আব্বু গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি নিজের সত্তা বজায় রেখে গম্ভীর মুখে বসে আছে। সে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন ছোট ভাইকে, কিন্তু বিনিময়ে তাকে শুনতে হয়েছে ইশরা তার নিজের মেয়ে নয় বলে তার ভালো চায় না। এসব শোনার পর তিনি আর একটা শব্দও করেননি। তবে ভাইয়ার এমন সংকটের দিনে মুখ ফিরিয়েও থাকতে পারেননি, তাই সাথে এসেছে। অপরদিকে ইশরার মামা রাগী মানুষ, অনেক কষ্টে নিজের রাগ চেপে রেখেছে। এখন এই পরিবারের চাইতে নিজের দুলাভাইয়ের ওপর বেশি রাগ হচ্ছে তার। বরাবরই হুটহাট সিদ্ধান্ত নেওয়া মানুষ ইখতিয়ার আহমেদ। এভাবে একমাত্র মেয়ের জীবন নিয়েও হুটহাট সিদ্ধান্ত নেবে কল্পনাও করতে পারেনি তারা। এসবই গোপন ছিল ইশরার মামার কাছে। আজই সব জানতে পেরেছেন তিনি। আগে থেকে জানতে পারলে কখনোই একমাত্র ভাগ্নের জীবন এভাবে নষ্ট হতে দিতেন না। অন্যদিকে ইশরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার দিকে। নিজের গায়ের রং নিয়ে কখনো আফসোস না হলেও আজ বড্ড বেশি আফসোস হচ্ছে। ইচ্ছে করছে এই বিষাক্ত জীবন থেকে নিজেকে আর নিজের আপনজনদের মুক্তি দিতে, কিন্তু সেটা করা সম্ভব নয় ইশরার পক্ষে। আত্মহত্যা মহাপাপ নামক একটা বাক্য তার পা বেঁধে রেখেছে লোহার শিকলের মতো। পৃথিবীর সব কষ্ট হেরে গেছে নিজের লজ্জিত বাবার নিচু মাথা দেখে। ইশরার মনে হচ্ছে এর চেয়ে কষ্টের হয়তো এই পৃথিবীতে তার কাছে আর কিছুই নেই। আমাদের সমাজে ভালো খবর ছড়াতে যতটা সময় নেয়, তার থেকে কয়েকগুণ কম সময়ে খারাপ খবরগুলো ছড়ায়। নিহানের বউ পাল্টে যাওয়ার কথা যেন বাতাসের আগে ছড়িয়ে পড়ল পুরো মহল্লায়। যাদের বউ দেখতে যাওয়ার কোনো পরিকল্পনাও ছিল না, তারাও রেজওয়ান বাড়ির দিকে ছুটতে লাগলো বউ দেখার জন্য। পুরো মহল্লা জানাজানি হয়ে যাওয়ার খবর শুনে রেজওয়ান বাড়ির সকলে ইশরার বাবাকে তাড়া দিতে লাগলো মেয়েকে নিয়ে এখনই এখান থেকে চলে যাওয়ার জন্য।
আর বাধ্য হয়ে তিনি করলেনও তাই। এতদিন সবাই কালো উপাধিতেই ভূষিত করেছিল ইশরাকে। খুব তাড়াতাড়ি হয়তো তার সাথে আরও একটা উপাধি যুক্ত হচ্ছে তার নামের পাশে, আর সেটা হচ্ছে ডিভোর্সি। ইশরা নিজের জিনিসপত্র যেভাবে এনেছিল সেভাবেই নিয়ে বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে এসে নিহানের দিকে তাকালে নিহান মুখ ফিরিয়ে নিল তার থেকে। নোনা জলে ভরে উঠল ইশরার লাল টকটকে হয়ে যাওয়া চোখ জোড়া। চলো বাবা। মেয়ের ভারী গলা শুনে টলমলে চোখে তাকালো ইখতিয়ার আহমেদ। ইশরা চোখ সরিয়ে নিল বাবার থেকে। ইশরার বড় চাচা হাত জোর করলেন সবার সামনে, তবে মুখে কিছু বললেন না। হনহনিয়ে বের হয়ে গেলেন সদর দরজা দিয়ে। সবাই বের হয়ে গেলে ইশরার একবার ঘুরে তাকালো নিহানের দিকে, কিন্তু নিহান অন্যদিকে তাকিয়ে আছে। ইশরা ধীর পায়ে বের হয়ে গেল বাড়ি থেকে। ইশরা বের হয়ে যেতেই নিহান বড় বড় কদমে নিজের রুমের দিকে চলে গেল। রুমে গিয়ে সব ভাঙচুর করতে লাগলো। ইশরা গাড়িতে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না কারো সাথে। তাই তো বলি, এমন কয়লার মতো মেয়েকে কিভাবে এমন রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দিল। এত সুন্দর পরিকল্পনা করছে, কেউ বুঝতেই পারেনি। ভাবতে পারো এই যুগে এসে এমন বউ পাল্টানোর কাহিনী কেউ কল্পনা করতে পারবে? ইখতিয়ার সাহেবকে দেখে কিন্তু বোঝা যায় না উনি এমন ধোঁকাবাজি করতে পারেন। তুমি ওই মেয়ের কথা একবার ভাবো, দেখে মনে হয় ভাজা মাছ উল্টো খেতে জানে না। এদিকে বাপের সাথে মিলে দিব্যি এমন একটা ধোঁকাবাজি করে ফেললো। ছেলের পরিবার ভালো ছিল তাই এমনিই ছেড়ে দিয়েছে। আমি চললে তো গোষ্ঠী সুদ্ধা জেলের ভাত খাইয়ে ছাড়তাম। ইশরা। মায়ের ডাকে চমকে উঠল ইশরা। নিহানের সাথে বিয়ের আজ 15 দিন। চলে আসার পর আর কোনো যোগাযোগও হয়নি বাড়ির সাথে। একটা পেপার পাঠিয়েছিল নিহান, ইশরা না দেখেই সাইন করে দিয়েছে। আজ বসে আছে কোর্টের সামনে একটা ফাঁকা জায়গায়। এই 15 দিনে ইশরা ভালো করে বুঝে গেছে তার পরবর্তী জীবন কেমন হতে চলেছে। বাড়ির বাইরে বের হওয়া মুশকিল হয়ে গেছে তার পরিবারের জন্য। 10 বছরের ছোট ভাইটা সেদিন মায়ের কোলে মাথা রেখে কেঁদেছে অনেকটা সময়। ইমন নিজের আপুকে অনেক ভালোবাসে, কিন্তু বিয়ের ঘটনা জানাজানি হওয়ার পর ইশরা আর তার পরিবারের নামে ইমনকে অনেক কথা বলেছে ইমনের বন্ধুরা। ছোট ছেলেটা এসব সহ্য করতে পারেনি। বাড়ি ফিরে মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কেঁদেছে। ইশরা অনেকটা চঞ্চল ছিল আগে, কিন্তু গত 15 দিনে কেউ তার গলার আওয়াজ শুনেছে বলে মনে করতে পারবে না। কি ভাবছিস তখন থেকে? চল, ভিতরে ডাকছে তোকে। ইশরা কোনো কথা বলে না, মায়ের সাথে পা মিলিয়ে চলতে লাগলো। মেয়ের অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে পারভিন বেগমের। এই 15 দিনে মেয়েটা যেন আরও শুকিয়ে গেছে। সারা বাড়ি মাতিয়ে রাখা মেয়েটার গলা শুনে না আজ 15 দিন। পারভিন বেগমও স্বামীর সাথে কথা বলে না। ইশরা ভেতরে গিয়ে একবার সামনে তাকালো। নিহান আর তার পরিবারের কিছু মানুষকে দেখতে পেল। নিহান ছাড়া বাকি কাউকে তত্ত্বটা চিনতে পারছে না সে। আকাশি কালারে একটা ফুলহাতা শার্ট নিহানের গায়ে। ফর্সা গায়ে শার্টটা যেন নিজের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। চশমার পিছনে চোখ দুটোর দৃষ্টি এক মুহূর্তে ইশরার দিকে। কপালটা পূর্বের মতো কুঁচকে গেল ইশরাককে দেখে। গালের চাপ দাড়ি নিহানের সৌন্দর্য একটু বাড়িয়ে তুলেছে। ইশরা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সত্যি তাকে মানায় না নিহানের পাশে। নিহানের পাশে হুরের মতো মেয়েই মানায়। নিহান ইশরাকে দেখে নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, প্রতারক। ইশরার কিভাবে যেন নিহানের ঠোঁট নাড়ানো দেখেই বুঝে গেল নিহান তাকে প্রতারক বলল। ইশরার সাথে সাথে চোখ নামিয়ে নিল। বিয়ের মাত্র 15 দিনের মধ্যে ডিভোর্স সম্ভব নয়। অন্তত 3 মাস তাদের একসাথে থাকতে হবে। এরপরও যদি তাদের মনে হয় একসাথে থাকা সম্ভব নয়, তাহলে ডিভোর্সের কার্যক্রম শুরু করা যাবে। এতে সময় লাগবে 3 মাস। মোট কথা তাদের একসাথে থাকতে হবে 6 মাস। নিহানের বাবা নিহানকে বুঝিয়ে বলল, ডিভোর্স পেতে হলে কিছু করার নেই, কোর্টের নির্দেশ মানতেই হবে। আর তুই একা থাকবে নাকি? আমরা সবাই তো আছি বাড়িতে নাকি? নিহান কিছু না বলে ইশরার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে হনহন করে বের হয়ে গেল কোর্ট থেকে। ইশরা ক্লান্ত ভঙ্গিতে মায়ের কাঁধে মাথা এলিয়ে দিল। কি দরকার ছিল আবার এই ঝামেলার? সব শেষ হয়ে গেলেই তো ভালো হতো। ওই বাড়িতে গিয়ে তিলে তিলে শেষ হতে হবে ইশরাকে। সেটা আর কেউ বুঝতে না পারলেও ইশরা বেশ ভালোই বুঝতে পারছে। নিজের রুমে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে আছে ইশরা। ইখতিয়ার আহমেদ একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, বেতন ভালোই পায়, আর তাতে ইশরাদের জীবন বেশ স্বাচ্ছন্দ্যে চলে এসেছে এতদিন। 5 তলা একটা ফ্ল্যাটে থাকে ইশরা নিজের পরিবারের সাথে। 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম আর কিচেন। প্রত্যেক রুমে ওয়াশরুম আছে, আর একমাত্র ইশরার রুমে একটা ছোট বেলকনি। বেশ সাজিয়ে রেখেছে সেটা ফুলের গাছ দিয়ে। ফ্লোরে একটা মাদুর পাতা থাকে, সেখানে ইশরা বসে থাকে মাঝে মাঝে। ইশরা বেড থেকে নেমে ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে বসলো। দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই চোখের কোণ থেকে নোনা জলের ধারা বয়ে যেতে লাগলো। মাত্র 15 দিন আগেই তার জীবনটা একদম অন্যরকম ছিল, আর আজ একদম ভিন্ন।
ইশরা যেন মেনে দিন দিন নিজেকে হারিয়ে ফেলছে। ফ্ল্যাশব্যাক। বাবা তুমি যেটা করছো সেটা একদম ঠিক নয়। এভাবে এতগুলো মানুষকে তুমি ঠকাতে পারো না। ইশরার বাবা কড়া গলায় বলল, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। একবার বিয়েটা হয়ে গেলে সবাই এমনিই সব মেনে নিবে। বাবা তুমি ভুলে যাচ্ছ বিয়ে হয়ে গেলেও অনেক কিছু করার থাকে। তারা চাইলেই দিন দিন তুমি বেয়াদব হয়ে যাচ্ছ ইশরা। এত ভালোবাসায় আগলে রাখি বলে এত সাহস হয়েছে তোমার? যে আদর করে সে শাসনও করতে জানে, সেটা ভুলে যেও না। কথাগুলো বলে বড় কদমে ইশরার রুম থেকে বের হয়ে গেল ইফতিকার আহমেদ। ইশরাকে সব জানাতে ইশরা পরিষ্কার মানা করে দেয় সে এভাবে কাউকে ঠকাতে পারবে না। কিন্তু ইখতিয়ার আহমেদ একরোখা মানুষ, নিজের কথার উপর কারো কথা শুনতে পছন্দ করেন না। ইশরা নিজের ফোন বের করে তাড়াতাড়ি হুরকে কল দিল। ঘুম ঘুম গলায় হুর রিসিভ করে হ্যালো বলতে ইশরা ব্যস্ত গলায় বলল, হুর এটা তুই কি করে করতে পারলি? ইশরার গলা শুনে হুরের ঘুম ছুটে গেল আর লাফ দিয়ে উঠে বসে আমতা আমতা করে বলল, তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না ইস্যু। ইশরা রেগে বলল, তুই বাবার কথায় কোনো ছেলের সাথে দেখা করেছিলি আমার পরিচয়? হুর ভয়ে ঢোক গিলে বলল, দেখ ইস্যু, আমার কোনো দোষ নেই। ফুপা আমার হাতে ধরে অনেক অনুরোধ করেছিল, আমি কিভাবে না করতাম তুই বল। ইশরা ধপ করে বেডে বসে পড়ল। রাগে দুঃখে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে তার। ইশরা চোখ মুছে ব্যস্ত গলায় বলল, ওই ছেলের নাম্বার আছে তোর কাছে? আমার কাছে ফোন নাম্বার নেই, কিন্তু তোর ফোনেই আছে। ইশরা বিস্মিত কণ্ঠে বলল, আমার ফোনে আছে মানে? কয়েকদিন আগে আমার ফোন হারিয়ে গেছে বলে তোর আগের ফোনটা এনেছিলাম না, সেটা ফুপার কথাতেই এনেছিলাম। আর তোর ফোন দিয়েই দুদিন কথা বলেছিলাম নিহান ভাইয়ার সাথে। ফুপা কি বলে ম্যানেজ করেছে জানি না, এখন আর ফোনে কথা বলার দরকার নেই বলেছে, তাই তোকে গতকাল ফোন ফেরত দিয়ে এসেছি। ইশরা নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এত সব করে ফেলেছে কেউ বুঝতেই পারেনি। ইশরার মা আজই সব জানতে পেরেছে। আগামীকাল নিহান নিজের পরিবার নিয়ে পাকা কথা বলতে আসবে, তাই সব জানিয়েছে ইশরাকে আর তার মাকে। ভেজা গলায় ইশরা বলল, তুই যে এত কিছু করেছিস মামা মামি জানে? হুর কিছুটা সময় নিয়ে বলল, ফুপা আর আমি ছাড়া কেউ জানতো না। ফুপা আমাকে অনুরোধ করেছিল কাউকে যাতে না জানায়, আমি তাকে কথা দিয়েছিলাম, তাই কাউকে বলতে পারিনি। ইশরা এক মুহূর্ত লেট না করে হুরের কল কেটে দিল। হুর আর ইশরা সমবয়সী, বোন আর বেস্ট ফ্রেন্ড দুটোই। বাসা খুব বেশি দূরে নয়, তাই একসাথেই থাকা হয় সব সময়। ইশরা কল কেটে হন্তদন্ত হয়ে হুরের ফেরত দেওয়া ফোনটা খুঁজতে লাগলো। আগের ফোনটা হারিয়ে গিয়েছিল, তাই নতুন ফোন কিনে দিয়েছিল ইশরার বাবা। নতুন ফোন কেনার কিছুদিনের মধ্যে আগের ফোন একজন ফেরত দেয়। ইশরা ফোন পেয়ে নিহানের নাম্বার খুঁজতে লাগলো। নাম্বার দেখে ইশরার মুখে হাসি ফুটে উঠল। কিন্তু যেই কল দিতে যাবে কোথা থেকে ইখতিয়ার আহমেদ এসে ছু মেরে ফোনটা নিয়ে নিল। বাবা ফোনটা দাও। তুমি কাকে কল দিচ্ছিলে? তুমি যাকে চরমভাবে ঠকাতে চাইছো। ইখতিয়ার আহমেদ সজোরে থাপ্পড় মারলেন মেয়ের গালে। বিস্ময়ে চোখ বেরিয়ে আসার উপক্রম ইশরার। জ্ঞান হয়েছে পর তাকে কখনো ফুলের টোকা দেয়নি তার বাবা, আজ সেই বাবা তাকে থাপ্পড় মারল। ইশরা বিশ্বাস করতে পারছে না, টলমলে চোখে বারবার বাবার দিকে তাকালো। বাবা তুমি আমাকে থাপ্পড় মারলে? বলেছিলাম যে আদর করতে জানে সে শাসনও করতে জানে। তোমার কোনো ধারণা আছে সবকিছু গুছিয়ে আনতে আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে, আর তুমি 1 সেকেন্ডে সব শেষ করে দিচ্ছিলে? ইশরা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে বলল, বাবা তুমি বুঝতে পারছো না কেন? এটা ভুল, এটা অন্যায়, আর তার মাসুল ভয়ঙ্কর হবে। এভাবে আমি কখনো সুখী হতে পারবো না। আমি যেমন আমাকে সেভাবেই যে মেনে নিতে পারবে, সব সত্যিটা জেনে তার সাথে সুখে থাকবো আমি। রাগে মুখ শক্ত করে ইখতিয়ার আহমেদ বলল, আমি এত কিছু শুনতে চাই না। তুমি যদি আবার এই বিয়ে ভাঙার চেষ্টা করো তাহলে আমার মরামুখ দেখবে। আর তোমার বাবাকে তুমি চেনো, যেটা বলে সেটা করেই দেখাতেও কখনো পিছুপা হয় না। ইশরার দুটো ফোন নিয়ে ইখতিয়ার আহমেদ বের হয়ে গেল ইশরার রুম থেকে। ইশরা হাঁটু মুড়ে বসে হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাগলো। অনেক সময় কান্না করার পর উঠে হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল। তুমি যা করছো তার জন্য আমার থেকে তোমাকে বেশি আফসোস করতে হবে বাবা, সেটা আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি কাঁদবে আমার থেকেও বেশি। আমি আর কিচ্ছু করব না, তুমি যা খুশি করো, আর তার পরিণতির জন্য প্রস্তুত হও। ইশরা আর কিছু করেনি। নিহানের পরিবারের থেকে ইশরাকে সবসময় লুকিয়ে হুরকে তাদের সামনে রাখা হয়েছে। ইশরার মা বারবার ইশরার বাবাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল। হুরের বাবা মা এই বিষয়ে কিছুই জানতে পারেনি। ইখতিয়ার নিজের বড় ভাইকে সব বললেও সে অনেক বুঝায়, কিন্তু
তাকে উল্টো অপমান করে ইখতিয়ার। সবার এত বাধা উপেক্ষা করে ইখতিয়ার মেয়ের বিয়েটা সম্পূর্ণ করেই ছাড়েন। ইসরা, কারো ডাকে ইশরার অতীত বিচরণে ব্যাঘাত ঘটালো। মাথা ঘুরিয়ে হুরকে দেখতে পেল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে। হুর ইশরার সামনে আসার সাহস জোগাড় করে উঠতে পারেনি এতদিন। হুর মাথা নিচু করে কষ্টে কাতর গলায় বলল, একজন বাবার বয়সী মানুষ যখন হাতে ধরে নিজের মেয়ের একটা সুন্দর জীবন ভিক্ষা চায়, তখন কিছু বলার করার আছে বলে আমার মাথায় আসেনি। আমিও চেয়েছিলাম তোর সুন্দর একটা জীবন। হুর খুব নরম মনের একজন মানুষ। ইশরা ভালোই বুঝতে পারছে তার বাবা হুরের ভালোভাবে ব্রেন ওয়াশ করেছে। মেয়েটা নরম মনের খুব সুন্দর ব্যবহার করেছে। বাবার প্রতি অভিমানের পাহাড়টা ইশরার একটু একটু বেড়েই চলেছে পরিস্থিতির সাথে সাথে। হুর অসহায় দৃষ্টিতে ইশরার দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। হুর অনেকটা সময় ইশরার দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে পাশে এসে বসলো। ব্যালকনির বেলি ফুলের গাছটা সাদা ফুলে ভরে উঠেছে। ফুলের মিষ্টি গন্ধ মন জুড়িয়ে দিচ্ছে বারবার। হুর আর ইশরা পাশাপাশি বসে আছে। ছোটবেলা থেকে বাবার কাছে একটা গল্প শুনে এসেছি। আমার বাবার দাদাকে বিয়ের জন্য ছোট মেয়েকে দেখিয়ে বড় মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল। যখন সব জানাজানি হলো তখন অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু একটা সময় গিয়ে সব ঠিক হয়ে যায়। বাকি জীবনটা নাকি তারা সুখী দম্পতি হিসেবে কাটিয়ে গেছে। ইশরার হঠাৎ বলা কথায় হুর খানিকটা চমকে থাকায় ইশরার দিকে। এই গল্পটা হুর অনেকবার শুনেছে ইশরার কাছে। প্রত্যেকবার বলা শেষে ইশরার হুর হাসতে হাসতে লুটোপুটি খেত আর বলতো, কি সাংঘাতিক ব্যাপার, ভাবতে পারিস। কিন্তু আজ কেউ হাসতে পারল না, বরং হুরের ভেতরটা ধক করে উঠল। ইশরা আবার বলল, আমি কখনো ভাবতে পারিনি যে গল্পটা নিয়ে সব সময় মজা করতাম সেটা একদিন আমার জীবনের গল্প হয়ে দাঁড়াবে। হুর ইশরার কথার উত্তরে কিছু বলতে পারল না, মাথা নিচু করে বসে রইল। ইশরার কোনো রাগ নেই হুরের উপর, কারণ মেয়েটা দেখতে যেমন সুন্দরী, মনের দিক থেকে ঠিক ততটাই নরম। একটু ইমোশনাল কথা বলে যে কেউ হুরকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে। হুরকে নিয়ে ইশরার মাঝে মাঝে খুব ভয় হয়। পৃথিবীটা যে বড্ড কঠিন, এখানে এত সহজ সরল মানুষকে সবাই ব্যবহার করে, শুধু তাদের সরলতার সুযোগ নেয়। ইশরা হুরের দিকে তাকিয়ে বলল, এতটা সহজ সরল হয়ে যাস না, যাতে নিজের ক্ষতি হয়। পৃথিবীটা চেনার চেষ্টা কর হুর, না হলে জীবনে অনেক হোঁচট খেতে হবে। হুর মাথা নিচু করে বলল, তুই প্লিজ মাফ করে দে আমাকে। ইশরা আর কিছু বলল না, আবার বেলকনির বাইরে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। হুরও কিছু না বলে চুপচাপ বসে রইল ইশরার পাশে। ডিভোর্সের তারা নিহানের পরিবারের, ইশরার বাবার নয়। মেয়েকেও বাড়ি পাঠানোর কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। মেয়ের সাথে চোখ মেলানোর সাহস পায় না ইখতিয়ার আহমেদ। সবসময় মেয়ের থেকে মুখ লুকিয়ে বাঁচার চেষ্টা করে। নিজের জীবনের সব সিদ্ধান্ত ঝুঁকে পড়ে নিয়েছেন তিনি। মেয়ের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটাও কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই নিয়ে ফেলেছেন। নিজের হাতে সযত্নে মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছেন, সেটা বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। গত রাতে নিহানের বাবা ফোনে জানিয়েছেন সকালে গাড়ি পাঠাবেন ইশরাকে নিতে। সেই থেকে ইশরার বাসায় অনেকটা গুমট পরিবেশ বিরাজ করছে। যে বাড়ি থেকে এত অপমানে বের করে দেওয়া হয়েছে, সেই বাড়িতে মেয়েকে আবার কিভাবে পাঠাবে ভেবে পাচ্ছে না। আবার পরক্ষণে ভাবছে সেই অপমান সে নিজেই ডেকে এনেছে, দোষটা তাদের নয়। ইশরা সকালে নিজের রুম থেকে এখনও বের হয়নি। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, বেশ অনেকটা সময় হলো, কিন্তু ইশরাকে কেউ কিছু বলার সাহস পেল না। পারভিন বেগম 4-5 বার মেয়ের রুমের সামনে গিয়ে আবার ফেরত এসেছে। ইখতিয়ার আহমেদ আজ অফিস না গিয়ে ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে বসে আছে কপালে হাত রেখে। পারভিন বেগম বিনা প্রয়োজনে কিচেনে দাঁড়িয়ে আছে দেয়ালে হেলান দিয়ে। আর ইমন খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগে। মেয়ের রুমের দরজা খোলার শব্দে পারভিন বেগম আর ইখতিয়ার আহমেদ দুজনেই সেদিকে তাকালো। রেডি হয়ে লাগেজ নিয়ে বের হয়েছে ইশরা। মেয়েকে এগিয়ে আসতে দেখে উঠে দাঁড়ালেন ইখতিয়ার আহমেদ। ইশরা বাবা মা কারো দিকে না তাকিয়ে মেইন ডোর খুলে বের হয়ে গেল। পারভিন বেগম মেয়ের পেছনে পেছনে যেতে লাগলো। ইখতিয়ার আহমেদ যাবে কি যাবে না চিন্তা করতে করতে দুজনেই চলে গেল, আর সে আবার নিজের জায়গায় বসে পড়ল। গেটের বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে ইশরা সেদিকে এগিয়ে গেল। পারভিন বেগম ধরা গলায় বলল, ইশরা দাঁড়িয়ে গেল, কিন্তু পেছনে ফিরে তাকালো না। পারভিন বেগম নিজেই এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন, কিন্তু ইশরার মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সযত্নে মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে উঠে বসল। ইশরা বসতেই গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। পারভিন বেগম চাতক পাখির মতো তাকিয়ে রইলেন চলে যাওয়া গাড়ির দিকে। চোখের আড়াল হয়ে গেলেই বুক ফেটে কান্না আসতে লাগলো তার। নিজেকে কোনো রকম সামলে নিয়ে বাসার দিকে পা বাড়ালেন। ইশরা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে, চোখ দুটো শ্রাবণ ধারায় বয়ে চলেছে। অজানা এক পথে হাঁটতে চলেছে সে। এই পথের শেষ কোথায় তার অজানা। চলার পথটা যে সহজ হবে না সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না তার। গাড়ি থেমে গেল
হুঁশ ফিরল ইশরার। সামনে তাকিয়ে সাদা রঙের দুতলা ডুপ্লেক্স বাড়ি দেখতে পেল। মোটামুটি বেশ বড় বাড়িটা, আর সুন্দর। হ্যাঁ, এটাই নিহানদের বাড়ি, যেখানে আরও 20 দিন আগে এসেছিল বধূ সেজে। ইশরা দীর্ঘ শ্বাস ছেড়ে গাড়ি থেকে নেমে নিজের লাগেজ নিয়ে সামনে আগাতে লাগলো। কলিং বেল বাজালে একটু পর দরজা খুলে গেল। সামনে তাকিয়ে নিজের মায়ের বয়সী ভদ্র মহিলাকে দেখতে পেল। পোশাক আশাকে বোঝা যাচ্ছে বাড়ির কাজের লোক। ইশরা ভেবেছিল উনিও ইশরাকে দেখে বিরক্তি নিয়ে তাকাবে, কিন্তু ইশরার ধারণা ভুল প্রমাণিত করে মিষ্টি হাসলেন ইশরার দিকে তাকিয়ে। ভেতরে আহেন। ইশরা লাগেজ টেনে ভিতরে গেলে আশেপাশে কাউকে দেখতে পেলেন না। আমি এই বাড়ির কাজের লোক মহিলা, আপনি আমার সাথে আহেন, আপনার রুম দেখাই দেই। ইশরা কিছু না বলে মনিরার পেছনে হাঁটতে লাগলো। নিস্তলার একদম কর্নারের একটা রুমে ইশরাকে নিয়ে গেল মনিরা। আপনি এই রুমেই থাকবেন, গত রাতে বড় সাহেব বলে দিয়েছে। ইশরার বোঝাতে সময় লাগলো না, এটা বাড়ির গেস্টদের জন্য বরাদ্দকৃত রুম। সেও তো এবারই গেস্ট মাত্র কয়েক মাসের, তাই তার জায়গা এখানেই হওয়ার কথা। আপনি কিছু খাবেন? ইশরা মলিন হেসে বলল, না। কিছু লাগলে আমায় বলেন, আমি আইনা যাই। ইশরা সম্মতি দিলে মনিরা বের হয়ে গেল রুম থেকে। ইশরা রুমটা ভালো করে দেখতে লাগলো। খুব বেশি কিছু নেই রুমে। একটা বেড, ড্রেসিং টেবিল, সোফা আর কাবার্ড। পাশে বেলকনি দেখে ইশরা সেদিকে এগিয়ে গেল। কয়েকটা এরিকা পাম গাছ ছাড়া বেলকনিতে আর কিছুই নেই। ইশরা কিছুটা সময় সেখান থেকে রুমে এসে নিজের জিনিসপত্র গোছাতে লাগলো। কাজ শেষ করে শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে পড়ল। এখন বেলা 12টা বাজে। ইশরার পেটে কিছুই পড়েনি। ক্ষুধা লাগেনি এমন নয়, তবে খাওয়ার ইচ্ছেও নেই। চুল আশ্রে বেডে গিয়ে শুয়ে পড়ল। ব্যালকনিতে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে নিহান। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি মনোযোগ ছিল নিহানের। বাড়িতে কিছু ভাবার সময় পায়নি কখনো। সবসময় বইয়ে মুখ গুজে থাকতো, যার ফলস্বরূপ আজ একজন প্রতিষ্ঠিত মানুষ। সে সমাজে নিজের ভালো একটা অবস্থান তৈরি করতে পেরেছে। ক্যারিয়ার আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় প্রেম ভালোবাসা নিয়ে ভাবার সময় হয়নি তার। সুদর্শন হওয়ায় কলেজ আর ভার্সিটি লাইফে অনেক মেয়ের ক্রাশ ছিল নিহান, কিন্তু পাত্তা দেয়নি কখনো। ইশরা মানে হুরকে দেখে তার ভালো লেগেছিল। ভালো লেগেছিল বলতে মনে হয়েছিল মেয়েটা তার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে। সে একটা শার্ট কিনতে গেলেও কয়েকবার দেখে শুনে কিনে। আর জীবনের সবচেয়ে বড় বিষয় এইভাবে ঠকে গেল। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। ইচ্ছে করছে গেস্ট রুমে থাকা মেয়েটাকে খুন করে নিজের রাগ মেটাতে। ভাগ্য ভালো মেয়েটা তার সামনে নেই, তাহলে হয়তো সত্যি সত্যি খুন করে দিত। ফজরের নামাজ পড়ে ধীর পায়ে ছাদে চলে গেল ইশরা। দুদিন হলো এই বাড়িতে এসেছে, কিন্তু কারো সামনে যায়নি। নিহানের আর তার ছোট চাচার পরিবার একসাথে এই বাড়িতে থাকে। নিহানের মা ছাড়া বাকি সবাই চাকরিজীবী এই বাড়ির। ইশরাকে আলকাত্রার কৌটা উপাধি দেওয়া নিহানের চাচাতো বোন আমিরা এইচএসসি পরীক্ষার্থী। তার সাথেও ইশরার দেখা হয়নি। রুমে দম বন্ধ হয়ে আসছিল, তাই ছাদে চলে গেল। বাড়িটা মণিখালার সাহায্যে অনেকটা চিনে নিয়েছে ইশরা, আর এই বাড়ির একমাত্র তার সাথেই কথা বলে ইশরা। তাকে মণিখালা বলেই ডাকে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে নিচে তাকাতেই গেট দিয়ে নিহানকে ঢুকতে দেখলো সাদা পাঞ্জাবি পরা আর টুপি মাথায়। নিহান বাসার ভিতরে ঢুকে গেল আর ইশরা আকাশের দিকে তাকালো। এভাবে কারো জীবন চলতে পারে কিনা ইশরার জানা নেই। এই বাড়িতে নিজেকে অন্য কোনো গ্রহের পানি মনে হচ্ছে ইশরার কাছে। মা অনেকবার কল দিয়েছে, কিন্তু ইশরা রিসিভ করেনি। কেন যেন কারো সাথে এই কথা বলতে ইচ্ছে করে না তার। আপনি এখানে কি করছেন? ছাদে এসে ইশরাকে দেখে নিহানের কপাল কুঁচকে গেল। প্রতিদিন এই সময়টা ছাদে কাটাতে ভালো লাগে নিহানের, তাই চলে এসেছে। কিন্তু ইশরাকে এখানে একদমই আশা করেনি সে। নিহানের আওয়াজে চমকে পেছন ফিরে তাকালো ইশরা। নিহানের মতো ইশরাও নিহানকে একদমই প্রত্যাশা করেনি। রুমে দম বন্ধ হয়ে আসছিল, তাই এখানে এসেছি। এটা আপনার নিজের বাড়ি নয়, যখন যেখানে ইচ্ছে চলে যাবেন। এই সময়টা আমি ছাদে কাটাই, আর কেউ থাকুক সেটা আমি পছন্দ করি না। নিহানের কথা ইশরার মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সে নিজের মতো দাঁড়িয়ে আছে। নিহান বিরক্ত হয়ে নিজেই চলে যেতে গেলে ইশরা বলে উঠল, আপনার জন্য একটা খারাপ খবর আছে আমার কাছে। নিহান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনার মতো মানুষের থেকে কেউ ভালো কিছু আশাও করতে পারে না। আপনার গায়ের রং যতটা কালো, আপনার মনটা তার থেকেও বেশি কালো। ইশরা মুচকি হাসলো নিহানের কথায়, আবার বলল, আমার মন কতটা কালো আর সাদা সেটা আমি ভালোই জানি, তবে আপনার মন কতটা সাদা সেটা আপনি ভালো জানেন। আর হ্যাঁ, নিশ্চিত থাকুন আপনার বাসায় পার্মানেন্ট থেকে যাওয়ার কোনো চেষ্টা আমি করব না, আর না আপনার মন জয় করার চেষ্টা করব। চেষ্টা করে লাভ আছে বলে তো আপনার মনে হয়? ইশরা নিহানের কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আপনি হুরকে পছন্দ করেন সেটা আমি জানি, তবে যদি ভেবে থাকেন ডিভোর্সের পর হুরকে বিয়ে করবেন, তার জন্য বলে রাখি হুরের বয়ফ্রেন্ড আছে, সেটা আমার মামাও জানে এবং বিয়েটা মোটামুটি ঠিক করা।
আরাফ ভাইয়ার পড়াশুনো শেষ হলেই বিয়ের কাজ কমপ্লিট করা হবে। নিহান চোখ মুখ শক্ত করে বলল, এই মেয়ে তো আপনাদের থেকে এক ধাপে এগিয়ে। কিভাবে ভাবলেন এমন প্রতারক কাউকে আমি আমার জীবনে জায়গা করে নেব? কথাটা শেষ করে বড় কদমে ছাদের গেটের দিকে এগিয়ে গেল নিহান। হঠাৎ থেমে গিয়ে বলল, আপনাকে যেন আমার চোখের সামনে না দেখি। আপনার যা প্রয়োজন নিজের রুমে পেয়ে যাবেন। এই বাড়ির মানুষদের থেকে যত দূরত্ব বজায় রাখবেন সেটাই ভালো আপনার জন্য। নিহান চলে যেতে ইশরা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ইশরার মনে এক বিন্দু ইচ্ছে নেই এই সম্পর্কটাকে সুযোগ দেওয়ার। মনে মনে সেও চায় এই মিথ্যে সম্পর্ক থেকে মুক্তি পেতে। তার মধ্যে কোনো ইচ্ছে নেই এই পরিবারের কারো মন জয় করার। এই পরিবারের প্রথম দিনের ব্যবহারে ইশরা বুঝে গেছে তাদের যতটা না সমস্যা বউ পাল্টে যাওয়ার, তার থেকে হাজার গুণ সমস্যা একটা কালো মেয়ে তাদের পরিবারের বউ হয়েছে বলে। চলে যাওয়ার সময় পেছন থেকে কারো আওয়াজ শুনতে পেয়েছিল। আর একটু ফর্সা হলে তাও ভেবে দেখা যেত। আর নিহান সে তো কালো মানুষদের এক প্রকার ঘৃণা করে বলা চলে। মণিখালার থেকে ইশরা শুনেছে ছোটবেলায় কোনো কালো বাচ্চার সাথে নিহান খেলতো না পর্যন্ত। নিহানের ছোট চাচার ছেলের গায়ের রং নিহানের থেকে চাপা, তাই তাকেও নাকি খুব একটা পছন্দ হয় না নিহানের। মণিখালার ভাষ্যমতে সে কালো নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। নিহান তাকেই পছন্দ করে না। আর ইশরা তো সেখানে একদমই কালো। ইশরা বিড়বিড় করে বলল, মিস্টার নিহান, আমার গায়ের রং যতটা কালো তার থেকে আপনার মনটা আরও বেশি কালো। এমন কারোর মনে জায়গা করার কোনো ইচ্ছে আমার নেই যে মানুষকে সম্মান করতেই জানে না। আপনার মতো আমিও সময়ের অপেক্ষায় আছি। তবে তার আগে আমি আমার বাবাকে বোঝাতে চাই সে কত বড় অন্যায় করেছে। ইশরা কিছুটা সময় ছাদে থেকে নিচে চলে গেল। তবে ইশরার ভাগ্যটা আজ হয়তো একটু বেশি খারাপ। দোতলায় আসতেই আমিরার সামনে পড়ে গেল। ইশরাকে দেখে বিরক্তি নিয়ে তাকালো আমিরা। নিহানের কোনো ভাই বোন নেই। আমিরা এই বাড়ির একমাত্র মেয়ে, তাই সবাই তাকে অন্তত ভালোবাসে। সবার আদরে একটা বাদর তৈরি হয়েছে বলা চলে। ইশরা পাশ কাটিয়ে চলে যেতে যাবে তার আগেই আমিরা বলে উঠল, এই আলকাতরার কোটা। ইশরা থেমে গেল আমিরার ডাকে, তবে কিছু বলল না। আমিরা ইশরার সামনে এসে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখতে লাগলো। তোমার ভাগ্যটা বড্ড খারাপ। আর একটু ফর্সা হলে ভালো লাগতো তোমাকে, কিন্তু আমার দেওয়া উপাধিটা তোমার জন্য একদম পারফেক্ট। তোমার ভাগ্য খারাপ বললাম আরও একটা কারণে, সেটা কি জানো? না বললে জানবে কি করে? নিহান ভাইয়া ছোটবেলা থেকে কালো মানুষদের দেখতে পারে না। ভাইয়া মনে করে কালো মানুষের মন তাদের গায়ের রঙের থেকেও কালো হয়। আর তুমি তারই বউ হয়ে গেছো। আচ্ছা একটা কথা বলো, তোমার লজ্জা করে না এত বড় একটা ধোঁকাবাজি করলে? লজ্জা করতো যদি এতে আমার কোনো দোষ থাকতো। তুমি চাইলে বিয়েটা ভাঙতে পারতে, কিন্তু তুমি তোমার ওই ঠকবাজ বাবার সাথে মিলে আমাদের ঠকালে। ইশরা আমিরার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো আর বলল, আমি কি করেছি আর কি করিনি সেটা আমি ভালো করে জানি। আমার ভাগ্য কতটা খারাপ সেটাও আমি আগে থেকেই জানি। তবে তোমার ভাইয়ার ভাগ্য যে খারাপ সেটা বুঝে গেছি। সে নিজের ভাগ্য দোষে ঠকে গেছে। একেই হয়তো বলে চোরের মায়ের বড় গলা। এত বড় একটা অপরাধ করে তোমার মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং নিজেকে নির্দোষ মনে করো। তুমি আসলে একটা অভদ্র মেয়ে। আমিরা, তুমি কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। কার সাথে কিভাবে কথা বলছো সেটা তোমার মাথায় থাকে না? ইশরা কিছু বলবে তার আগেই পেছন থেকে কারো আওয়াজে দুজনেই ঘুরে তাকালো। নিহানের মা দাঁড়িয়ে আছে তাদের পেছনে। বড় মা, তুমি এই ঠকবাজ মেয়ের জন্য আমাকে এসব বলছো? কফির জন্য কিচেনে যাচ্ছিলে তাই যাও, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমিরা ইশরার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ি দিয়ে নিচে চলে গেল। ইশরা নিহানের মায়ের দিকে একবার তাকিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতেই নিহানের মায়ের গম্ভীর আওয়াজে থেমে গেল। কোথায় গিয়েছিলে? ইশরা মাথা নিচু করে বলল, ছাদে। সকালে নিহান ছাদে যায়, তাই আর কখনো সকালে ছাদে যাবে না। ইশরা নিচু গলায় উত্তর দিল, ঠিক আছে। নিজের রুমে যাও, আমি মনিরাকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। ইশরা নিজের রুমে গিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ল। এই দুনিয়া শক্তের ভক্ত নরমের জম। এখানে নিজেকে নরম প্রমাণ করলে হয়তো আরও অনেক কিছু সহ্য করতে হবে, কিন্তু নিজেকে সবার সামনে যত কঠিন প্রমাণ করতে চাচ্ছে ভেতর থেকে ঠিক ততটাই দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিহানের প্রতিটা কথা যেখানে তাকে ধারালো অস্ত্রের মতো আঘাত করছিল, সেখানে সে ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ঝুলিয়ে রেখেছে পুরোটা সময়। সে তো নিজের সবটা দিয়ে চেষ্টা করছিল বিয়েটা আটকানোর। তাহলে তাকে কেন বারবার শুনতে হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, ঠকবাজ? কেন করলে বাবা, কেন? যেখানে তুমি নিজেই নিজের কালো মেয়েকে মেনে নিতে পারোনি, সেখানে অন্য একটা পরিবার কিভাবে মেনে নেবে? আজ যদি কালো হয়ে জন্ম না নিতাম তাহলে তো তুমি এমন জঘন্য একটা পথ বেছে নেওয়ার চিন্তাও করতে না।
ইশরা কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ল। উপরে সে যতটা শক্ত, ভিতর থেকে তার থেকে কয়েক হাজার গুণ বিধ্বস্ত। পুরো পৃথিবী যেখানে সৌন্দর্যের পূজারী, সেখানে নিহানের কি দোষ? সে ভালো কাউকে পাওয়ার সম্পূর্ণ যোগ্যতা রাখে। কোনো সুন্দরী রমণী তার স্ত্রী হোক, এটা চাওয়া তো কোনো অন্যায় নয় তার। সেটা সে চাইতেই পারে, তার জন্য কোনো অভিযোগ নেই আমার মনে। কিন্তু আমার সহ্যের সীমা কতটা হওয়া প্রয়োজন? এসব যে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। মুক্তি চাই আমি এই অভিশপ্ত জীবন থেকে। কিরে নিহান, মন খারাপ করে বসে আছিস কেন? হাতের কলম ঘুরানো বন্ধ করে দিল নিহান। কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে হাতে কলম ঘুরিয়ে যাচ্ছিল। পাশ থেকে রূপমের আওয়াজ শুনে বিরক্তি নিয়ে তাকালো। নতুন বিয়ে করেছিস, এখন তো ফুরফুরে মেজাজে থাকবি সব সময়। তা না করে ওই পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন তখন থেকে? রূপম হেসে বলল, সত্যি ভাই, এই যুগে এমন ঘটনা ভাবা যায় না। তোর শ্বশুর মনে হয় আদি যুগ থেকে টাইম মেশিন দিয়ে এই যুগে চলে এসেছে। আচ্ছা ভাই, সিরিয়াস একটা কথা বলবি? তোর বউ, মানে ওই মেয়েটা, তোকে কিছু জানানোর চেষ্টা করেনি? ওই মেয়ে তো বাপের মতো ধোঁকাবাজ। আমার মতো ছেলে হাতছাড়া করা যায় নাকি? তবু একবার জানতে চাইতি, কেন কিছু জানাইনি তোকে? ওই মেয়ের আচরণ দেখে তোর মনে হবে না কোনো অনুশোচনা আছে? ওই মেয়ে আরও একবার প্রমাণ করে দিয়েছে কালো মানুষের মনটাও তাদের মতো কালোই হয়। এটা কিন্তু তোর ভুল ধারণা। সবাই যে করিম চাচার মতো হবে এমনটা কিন্তু নয়। আর সেও কিন্তু খারাপ মানুষ ছিলেন না। ছোটবেলায় একটা সামান্য বিষয় নিয়ে তোর মনে এমন ভুল ধারণা তৈরি হয়েছে। এটা থেকে বেরোতে না পারলে তোর আফসোস করতে হবে পরে। এত জ্ঞান না দিয়ে নিজের কাজটা কর, আর আমাকেও কাজটা করতে দে। ওই মেয়ের কথা মনে করিয়ে মেজাজটা খারাপ করিস না। স্যার, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে আসছে। পিয়নের কথা শুনে নিহান আর রূপম দুজনেই সামনে তাকালো। নিহান অবাক হয়ে বলল, আমার সাথে আবার কে দেখা করতে আসবে, তাও আবার অফিসে? রূপম দুষ্টুমি করে বলল। হয়তো তোর বউ এসেছে। নিহান রেগে চোখ মুখ শক্ত করে বলল, ওই মেয়ে এখানে এলে খুন করে ফেলবো একদম। নিহান উঠে বড় বড় কদমে ওয়েটিং রুমের দিকে এগিয়ে গেল। রাগে হাত পা কাঁপছে নিহানের। কিন্তু ওয়েটিং রুমে গিয়ে যাকে দেখতে পেল তাতে নিহান অবাক হয়ে গেল, সাথে রাগটাও এক ধাপ বাড়ল। আপনি এখানে? নিহানের কথায় হুর দ্রুত উঠে দাঁড়ালো। আপনার সাথে আমার কিছু কথা ছিল। নিহান দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমার কোনো কথা নেই আপনার সাথে। হুর জিব্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বলল, ইসরার ব্যাপারে কিছু বলার ছিল। ওয়াও, কি সুন্দর ব্যাপার। এক প্রতারক এসেছে আবার আরেক প্রতারকের হয়ে সাফাই গাইতে। প্রশংসা করা উচিত আপনাদের সবার। আপনি আমাকে প্রতারক বলতে পারেন, কিন্তু ইসরা একদমই নির্দোষ। আমি আর একটা কথাও শুনতে চাই না আপনার থেকে। এই মুহূর্তে এখান থেকে বের হয়ে না গেলে সিকিউরিটি রেখে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আপনাদের আচরণে নিজের ভদ্রতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে আমার পক্ষে। হুরের কোনো কথা না শুনে নিহান রেগে বের হয়ে গেল ওয়েটিং রুম থেকে। হুর হতাশ হয়ে সোফায় বসে পড়ল। কতটা ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে সেটা একমাত্র সেই জানে। ইশরা যদি কোনোভাবে জানতে পারে তাহলে হুরকে কি করবে সেই ভালো জানে। দুপুরে অগ্নিমূর্তি ধারণ করে নিহান বাড়ি ফিরল। বাড়িতে নিহানের মা, ইশরা আর মনিরা ছাড়া কেউই থাকে না এই সময়। আজও তিনজনই বাসায় আছে। ইশরা নিজের রুমে বেডে বসে কিছু চিন্তা করছিল। বাইরে মনিরার গলা শুনে একটু নড়ে চড়ে বসলো। বাবা, তুমি এই সময় বাসায়? ওই মেয়েটা কোথায় আন্টি? কেডা, তোমার বউ? মনিরার কথায় রাগে চোখে তাকালো নিহান। নিহানের চোখ দেখে মনিরা ভয়ে ঢোক গিলে বলল, নিজের রুমেই আছে। নিহান ইশরার রুমের দিকে এগিয়ে গেল আর মনিরা গেল নিহানের মাকে ডেকে আনতে। নিহান যেভাবে রেগে গেছে তাকে কোনো অঘটন না ঘটে যায়। নিহান কিছু না বলে ইশরার রুমের দরজায় সজোরে আঘাত করতে লাগলো। শব্দটা বেশি হওয়ায় ইশরা প্রথমে ভয় পেয়ে যায়। পরপর আঘাত করলে ইশরা উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই নিহানকে দেখে চমকে উঠল। নিহান কিছু না বলে পরপর সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিল ইশরার গালে। ইশরা কিছু বুঝে ওঠার আগেই স্তব্ধ হয়ে গেল নিহানের কাজে। আরও একটা থাপ্পড় দিতে যাবে তার আগেই কেউ হাত ধরে ফেলল। কি করছিস নিহান? মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? হ্যাঁ মা, মাথা খারাপ হয়ে গেছে আমার। এই মেয়ের জন্য আমি পাগল হয়ে গেছি। নরক করে দিয়েছে আমার জীবনটা। সবার সামনে হাসির খোরাক হতে হচ্ছে আমাকে। কি হয়েছে সেটা বলবি তো? এই মেয়ে নিজের বোনকে আমার অফিসে পাঠিয়েছিল নিজের সাফাই গাইতে। সেটা নিয়ে পুরো অফিস হাসাহাসি করছে আমার ওপরে। এই মেয়ের জন্য আমার বাইরে যাওয়া মুশকিল হয়ে গেছে মা। আমি আর এসব নিতে পারছি না। তুই আগে শান্ত হ। মাথা গরম করে কোনো সমস্যার সমাধান হয় না নিহান। তুই চল আমার সাথে।
নিহানের মা নিহানকে জোর করে সাথে নিয়ে গেল আর ইশরা দরজা ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। চিৎকার করে কাঁদছে ইশরা। মনিরা ইশরাকে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। মেয়েটার জন্য খারাপ লাগছে তার। মেয়েটার জীবনটাও তো নষ্ট হয়ে গেছে। নিহান ছেলে মানুষ, একটা কেন 10টা ডিভোর্স হলেও দিব্যি বিয়ে করতে পারবে আবার, কিন্তু একটা মেয়ের জীবনে এটা যে কত বড় দাগ সেটা কেউ বুঝতে পারবে না ভুক্তভোগী ছাড়া। মনিরা ইশরার পিঠে হাত রেখে বলল, এটা একদম ঠিক করনি মেয়ে। কি দরকার ছিল তোমার বোনকে নিহাল বাবার কাজের জায়গায় পাঠানে? মনিরা চলে যেতে ইশরা উঠে দরজা বন্ধ করে দিল। সেখানেই বসে আবার কাঁদতে লাগলো। কেন তার ভালো করতে গিয়ে বারবার তার ক্ষতিই করে। হুর কেন গিয়েছিল নিহানের অফিসে? ইশরা কাঁদতে কাঁদতে বলল, এবার তোমার শান্তি হয়েছে তো বাবা? এত সুখের একটা জীবন তুমি আমাকে উপহার দিয়েছো, শান্তি হয়েছে তোমার? না না না, দোষ তোমার একার নয়। আমার সব দরজা তুমি বন্ধ করলেও একটা দরজা তো খোলা ছিল। সুইসাইড করে নিলে তো তুমি আর কিছুই করতে পারতে না। এই অভিশপ্ত জীবন থেকে আমিও মুক্তি পেতাম, আর তোমরাও মুক্তি পেতে তোমাদের দায় থেকে। নিহানের মা নিহানকে বুঝিয়ে একটু শান্ত করে, দেখ নিহান, তুই যদি মানুষের কথায় মাথা গরম করিস তাহলে মানুষ তোকে আরও পেয়ে বসবে। বাঙালি জাতির কাজই হলো অন্যের বিষয় নিয়ে সমালোচনা করা। এদের ফালতু কথায় যত রিয়্যাক্ট করবি এরা তত তোর পিছনে লাগবে। তুই যদি পাত্তা না দিস দেখবি একা একাই থেমে গিয়েছে। আমি কেন এসব সহ্য করবো তুমি বলতে পারো? আমি কি অন্যায় করেছি যে আমাকে এসব সহ্য করতে হবে? সত্যিই কি কিছুই করিসনি কখনো? নিহান অবাক হয়ে বলল। মানে? নিহানের মা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, নিজের অতীত হাতড়ে দেখ, ঠিক খুঁজে পাবি। হয়তো এর থেকেও কয়েক গুণ বেশি কেউ সাফার করেছে, সেটাও শুধুমাত্র তোর জন্য। মানুষ ছেড়ে দিলেও সময় ঠিক বিচার করে। নিহানের মা আর কিছু না বলে বের হয়ে গেল নিহানের রুম থেকে। কিন্তু নিহানকে দিয়ে গেল এক গাদা চিন্তা। সে ব্যস্ত ভঙ্গিতে অতীত হাতড়ে নিজের দোষ খুঁজতে লাগলো। কিন্তু মানুষের চোখে নিজের দোষ বড্ড কম ধরা পড়ে। তাহলে নিহান কি করে এত সহজে নিজের করা অন্যায় খুঁজে পাবে? রাতে সবার খাওয়া শেষে ড্রয়িং রুমে গিয়ে বসলো নিহানের পুরো পরিবার। বাড়ির কর্তা নিহানের বাবা সেই নির্দেশই দিয়েছেন। আশেপাশে তাকিয়ে নিহানের বাবা বলল, মেয়েটা কোথায়? আমিরা বলে উঠল। আমাদের পারিবারিক বিষয়ে তুমি ওই মেয়েটাকে টানছো কেন বলো আম্মু? আমিরার বাবা মেয়েকে ধমক দিয়ে বলল, আমিরা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো আজকাল। বড়দের মাঝে কথা বলা কোথা থেকে শিখছো? নিহানের বাবা বলল, থাক, ওকে বকিস না, ও ছোট মানুষ। মেয়েটার বিষয়ে কিছু কথা ছিল, তাই তাকে খুঁজছি। আমি আজ অ্যাডভোকেটের সাথে কথা বলেছি। মেয়েটা এখানে 3 মাস থাকলেই হবে। তার মধ্যে প্রায় 1 মাস চলেই গেছে, মানে আর 2 মাস থেকে নিজের বাড়ি চলে যাবে। বাকিটা অ্যাডভোকেট দেখে নেবে বলেছে। আপদ যত তাড়াতাড়ি বিদায় নেয় ততই ভালো। আমিরার মায়ের কথা শুনে আমিরার বাবা তার দিকে কড়া চোখে তাকালেন। আমিরার মায়ের আচরণে মনে হয় ইশরা তার বড় জায়ের ছেলে নয়, বরং তার নিজের ছেলেকে ঠকিয়েছে। এদিকে নিজের ছেলের কোনো খবর নেই তার কাছে। পুরোটা সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে নিহান। নিহানের বাবা গম্ভীর গলায় বলল, মেয়েটাকে ডেকে নিয়ে এসো নিহানের মা। নিহানের মা মনিরাকে ইশারা করতেই মনিরা চলে গেল ইশরার রুমের দিকে। কিন্তু অনেক ডাকাডাকি করেও কোনো সারা শব্দ পেল না। তখন ভয় পেয়ে ড্রয়িং রুমে এসে বলল, ইশরা দরজা খুলছে না। সবাই কিছুটা বিরক্তি নিয়ে তাকালো মনিরার দিকে। নিহানের মা চরম বিরক্তি হয়ে নিজেই গেলেন ইশরার রুমের সামনে। কিন্তু সেও যখন ব্যর্থ, নিহান গিয়ে বলল, এই মেয়ে, তুমি দরজা খুলবে নাকি আমি দরজাটা ভেঙে ফেলবো? আমাকে যদি দরজা ভাঙতে হয় তোমার কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। নিহানের এসব কথায় কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। এবার সবাই একটু ভয় পেয়ে গেল। এই মেয়ে কিছু করে বসলো না তো আবার? নিহান ব্যস্ত গলায় বলল, মা, রুমের চাবিটা নিয়ে এসো তাড়াতাড়ি। নিহানের মা দ্রুত রুমের চাবি নিয়ে নিহানের হাতে দিল। রুমে ঢুকে সবাই চমকে উঠল। ইশরা সেন্সলেস হয়ে পড়ে আছে ফ্লোরে। নিহানের মা গিয়ে ইশরার মাথা নিজের কোলে তুলে নিল। গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, এই মেয়ে, চোখ খোলো, তাকাও আমার দিকে। নিহান সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে মায়ের হাতে দিল। নিহানের মা ধীরে ধীরে পানির ছিটা দিতে লাগলো চোখে মুখে। নিহানের বাবা অলরেডি ডক্টরকে ইনফর্ম করে দিয়েছে। ডক্টরের বাসা কাছেই, তাই আসতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। নিহান, মেয়েটাকে বেডে শুইয়ে দে। মায়ের কথায় নিহান ভ্রু কুঁচকে তাকালেন। নিহানের মা বলে ওঠে, এখন এখানে কোনো ড্রামা দেখতে চাই না আমি, তাই যেটা বলছি দ্রুত করো। নিহান বাধ্য হয়ে ইশরাকে কোলে তুলে বেড়ে শুয়ে দিল। ইশরার পুরোপুরি সেন্স ফেরেনি এখনো। চোখ খোলার মতো শক্তি পাচ্ছে না। কতটা সময় ধরে সেন্সলেস হয়ে পড়ে আছে সেটাও বলতে পারবে না। একটু পরে ডক্টর এসে চেক আপ করলো। ভয়ের কিছু নেই, কম ঘুমানো, খাওয়া দাওয়ার অনিয়ম আর দুশ্চিন্তার জন্য এমন হয়েছে। বিপি অনেক কম দেখা যাচ্ছে। এইসব বিষয়ে একটু নজর রাখলেই হবে।
এখন কিছু খাইয়ে আমার দেওয়া মেডিসিনগুলো খাইয়ে দেবেন। ডক্টর মেডিসিন লিখে দিয়ে বের হয়ে গেল ইশরার রুম থেকে। নিহানের বাবা তার সাথে গেলেন। আমিরা মুখ ভেঙচি কেটে বলল, যত সব ঢং আর সবার সিম্পাতি পাওয়ার বাহানা। নিহানের মা গম্ভীর গলায় বলল, আমিরা, অনেক রাত হয়েছে, নিজের রুমে যাও। আমিরার এখানে থাকার কোনো ইচ্ছেও নেই, তাই বলার প্রায় সাথে সাথেই বের হয়ে গেল রুম থেকে। নিহান দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমিরার বাবা মা একটু পর চলে গেল। মনিরা ইশরার পায়ের কাছে বসে পায়ে তেল মালিশ করছে। এদিকে মেন গেটের কাছে এসে ডক্টর দাঁড়িয়ে গিয়ে বলল, মিস্টার রেজওয়ান, আমি আপনার ছেলের বিয়ের বিষয়ে সবই জানি। মেয়েটার পরিবার অন্যায় করেছে মানছি, কিন্তু মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়ে আপনারা কি ঠিক করছেন বলেন? নিহানের বাবা বুঝতে না পেরে বলল, আপনার কথার মানে বুঝতে পারলাম না। মেয়েটার গালে থাপ্পড়ের দাগ বসে গেছে, দেখে মনে হচ্ছে রক্ত জমে কালো হয়ে গেছে। একজন মানুষ অপর একজন মানুষকে এভাবে কি করে আঘাত করতে পারে আমার জানা নেই। ডক্টরের কথা শুনে নিহানের বাবার চোখ মুখ শক্ত হয়ে গেল আর গম্ভীর গলায় বলল, আমি খেয়াল রাখবো এই বিষয়ে। ডক্টর আর কিছু না বলে বের হয়ে গেল। নিহানের বাবা হাতের মুষ্টি শক্ত করে ইশরার রুমের দিকে এগিয়ে গেল। ইশরার বেডের কাছে গিয়ে গালটা ভালো করে দেখে নিল। গম্ভীর গলায় বলল, এই মেয়ের গালে থাপ্পড়ের দাগ কেন? বাবার কথায় নিহান চমকে উঠে সামনে তাকালো, আর নিহানের মাও ভয়ে ভয়ে তাকালো নিহানের বাবার দিকে। উত্তর না পেয়ে তিনি হুঙ্কার ছেড়ে একই কথা বললেন। উত্তরে নিহান আমতা আমতা করে বলল, আমি মেরেছি। নিহানের বলতে দেরি হলেও তার গালে সজোরে থাপ্পড় পড়তে দেরি হলো না। মিস্টার আকরাম রিজওয়ান হুঙ্কার ছেড়ে বললেন, এই পরিবারের ছেলে হয়ে এমন কাপুরুষের মতো কাজ কিভাবে করলে? কোন সাহসে তুমি এই মেয়ের গায়ে হাত তুলেছো? প্রতারণা করেছো, তার জন্য তুমি ডিভোর্স চেয়েছো। আমি কিছু বলিনি, কারণ তুমি এটা চাওয়ার অধিকার রাখো। কিন্তু এই মেয়ের গায়ে হাত তোলার অধিকার তোমার নেই। সে আমাদের পরিবারে মাত্র 2 মাসের অতিথি। নিহান গালে হাত দিয়ে বলল, কিন্তু বাবা, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, ফিউচারে যদি আবার কখনো এমন কাজ করো, সেটা তোমার জন্য খুব খারাপ হবে। নিহান ঈশ্বর দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিহানের মা ঈশ্বর দিকে তাকিয়ে বলল, ছেলেটাকে এভাবে না বললেও পারতেন। বাড়ির ঝামেলা অফিস পর্যন্ত পৌঁছালে কারোরই মাথা ঠিক থাকবে না। নিহানের বাবা কথাটা সম্পূর্ণ উপেক্ষা করে বললেন, মেয়েটাকে কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দাও। মনিরাকে বলে দিও আজ রাতে যেন এখানেই ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ে। উত্তরের অপেক্ষা না করে নিজের রুমে চলে গেল নিহানের বাবা। ব্যালকনির ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে নিলেন। নিহান তাদের একমাত্র সন্তান, তাই সব সময় আদর ভালোবাসায় ভরিয়ে রেখেছে। আজ ছেলের গায়ে হাত তুলে তারও খারাপ লাগছে, কিন্তু ছেলেটার আচরণ দিন দিন তার সহ্যের বাইরে চলে যাচ্ছে। মানুষকে মানুষ মনে করে না যেন সে। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে নিহান, রাগে হাত পা কাঁপছে। এ নিয়ে দ্বিতীয়বার বাবার হাতে থাপ্পড় খেল নিহান। বেশ কিছু বছর আগে একবার থাপ্পড় খেয়েছিল আমিরার বড় ভাই, মানে নিহানের চাচাতো ভাইয়ের জন্য। আজ খেলো ইস্টার জন্য। ইস্টার উপর নিহানের রাগটা যেন তরতর করে বেড়ে চলেছে। সকালে ইস্টার ঘুম ভাঙলো ফজরের আজান কানে আসতেই। উঠে বসতে বেশ বেগ পেতে হলো শরীর দুর্বল থাকায়। ডিম লাইটের আলোতে মণিখালাকে দেখলো ফ্লোরে নাক ডেকে ঘুমাচ্ছে। আজ ইস্টার ঘুম এতটাই গভীর ছিল, মনিরা এত শব্দে নাক ডাকা ঘুমে অসুবিধা করে উঠতে পারেনি। ইশরা ধীর পায়ে বেড থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে উজু করে আয়নায় তাকালে গালের দিকে খেয়াল হলো দাগটা কমে গেলেও ব্যথাটা রয়ে গেছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে হয়তো থাপ্পড় দুটো মেরেছিল। দীর্ঘশ্বাস ছেড়ে রুমে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। এতদিন এতটাই হতাশ হয়ে গিয়েছিল, নামাজ পড়াটা অনেকটা হেলাফেলা করেছে। আজ মনটা হালকা করতে ইচ্ছে করছে, কারণ ইশরার মনে হচ্ছে কেউ তার বুকে একটা পাহাড় সমান পাথর চাপা দিয়ে রেখেছে। মন হালকা করার জন্য নামাজের থেকে ভালো কোনো উপায় ইশরার জানা নেই। নামাজ শেষ হতেই মনিরাকে দেখলো উঠে গেছে আর নিজের বেড গোছাচ্ছে। সে অবশ্য প্রতিদিনই খুব সকালে উঠে নিজের কাজ শুরু করে দেয়। এই বাড়ির সবাই সকাল 8টার মধ্যে নিজেদের ব্রেকফাস্ট সেরে নেয়, আর পরে নিজের অফিস টাইমে বের হয়ে যায়। জায়নামাজ ভাঁজ করে ইশরা বলল, একটু বাইরে নিয়ে যাবে মণিখালা? অনেক দিন হয়ে গেছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি না। ঈশ্বর কথায় অনেক মায়া হলো মনিরার, তাই রাজি হয়ে গেল। ঈশ্বর থেকে একটু সময় চেয়ে নিল ফ্রেশ হওয়ার জন্য। অনুমতি পেয়ে নিজের রুমের দিকে চলে গেল সে। ইশরা বেলকনিতে গিয়ে রেলিং ধরে দাঁড়ালো। সকালের আলো ফুটতে শুরু করেছে। ব্যস্ত ঢাকা শহর এখনও পুরোপুরি জেগে ওঠেনি, তাই গাড়ির হর্ন শোনা যাচ্ছে না তেমন। যদিও আবাসিক এলাকা হওয়ায় প্রাইভেট কার, সিএনজি আর রিক্সা ছাড়া অন্য যানবাহন খুব কমই চোখে পড়ে সামনের রাস্তাটায়। চলো ঘুমে।
মনিরার কথা ইশরা চোখ সরিয়ে নিল সামনে থেকে আর মনিরার দিকে তাকালো। তয় যাইবা কই বলো দেখি? বাড়ির সামনে যে বাগান আছে খুব একটা বড় না। আশেপাশে পার্ক আছে? মনিরা একটু ভেবে বলে উঠল। হ, আছে তো। সকালবেলা সেই জায়গায় মানুষের মেলা বহে যায়। সবাই কোনো দিকে না তাকাইয়া শুধু হাঁটে। ইশরা মুচকি হাসলো। মনিরা যে ডায়াবেটিক্স রোগীদের কথা বলছে সেটা বেশ বুঝতে পারছে। কথা না বাড়িয়ে পাশের পার্কটার দিকে যেতে লাগলো ইশরা। আজই তোমার একটু মানুষ মনে হইতেছে। কেন, এতদিন কি মনে হয়েছে? কাঠের পুতুল। ইশরা আবারও মুচকি হাসলো আর বলল, আজ আমার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হবে, তাই চাইছি আজ দিনের শুরুটা ভালো করতে, যাতে শেষটা ভালো হয়। মনিরা হা করে তাকিয়ে বলল, তুমি ডাক্তার হইবা? ইশরা ছোট করে উত্তর দিল। সেটাই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। কথায় কথায় পার্কে চলে এলো। সকালে মানুষ এসব জায়গায় আসে মর্নিং ওয়াক করতে, আর বিকেলে আড্ডা দিতে আসে অনেকে, আবার কেউ আসে প্রেম করতে। এখন যেহেতু সকাল তাই বসার জায়গাগুলো ফাঁকাই পড়ে আছে। ইশরা একটু ফাঁকা জায়গা দেখে বসলো। অনেকদিন পর মুক্ত আকাশে নিঃশ্বাস নিয়ে মন্দ লাগছে না ইশরার। বুকের ভারী ভাবটা অনেকটা হালকা হয়ে গেছে। এটা তোমার ছেলের বউ না আকরাম? বন্ধু আলীর সাথে প্রতিদিন এখানেই মর্নিং ওয়াক করে নিহানের বাবা আকরাম রেজওয়ান। আজও হাঁটছিলেন, কিন্তু বন্ধুর কথায় পা থেমে গেল। আলীর আঙ্গুল অনুসরণ করে তাকিয়ে ইশরাকে বসে থাকতে দেখলো মাথায় ঘোমটা দিয়ে, আর পাশেই মনিরা দাঁড়িয়ে। আকরাম কি করবে বুঝতে পারছে না। বড্ড রাগ হচ্ছে মেয়েটার উপর। এমনিতেই নিহানকে গত রাতে থাপ্পড় মারা নিয়ে ওনার মুড অনেক খারাপ। এখন ইশরাকে বাইরে দেখে বেশ রেগেই গেলেন। উনি ইশরার কাছে যাওয়ার আগেই কিছু মহিলা সেখানে উপস্থিত হয়ে গেল। এই তুমি সেই মেয়ে না, রেজওয়ান বাড়ির নতুন বউ? ইশরা চুপ থাকলো। মনিরা ফট করে বলে দিল, তো কি হয়েছে? তারা নিজেদের মধ্যে বলে উঠল, মেয়েটা সত্যি অনেক কালো। নিহান ঠিক সিদ্ধান্তই নিয়েছে ডিভোর্স দেওয়ার। এমন মেয়ে নিয়ে কি সংসার করা যায়? এর হাতের খাবার খেতেও তো ঘৃণা লাগবে। হাজারবার হাত ধুয়ে এলেও মনে হবে ময়লা লেগে আছে, তার উপর আবার বাটপাড়িতেও পাকা। ইশরা চুপচাপ শুনে যাচ্ছে তাদের প্রত্যেকের মন্তব্য। এমন মেয়ে দেখে শুনে কেউ বিয়ে করবে না। বাপ সেটা বুঝে গিয়েছিল, আর তাই এমন জালিয়াতি করার পরিকল্পনা করছে। তুমি বাড়ির বাইরে এসেছো কাকে বলে? তুমি না অসুস্থ? তাহলে এই অবস্থায় বাইরে এসেছো কেন? মোটা আর গম্ভীর গলা শুনে ইশরা ঘুরে তাকিয়ে নিহানের বাবাকে দেখে ভয় পেয়ে গেল। আজ এটা নিয়ে এবার কি ড্রামা হবে কে জানে। ইশরা ভেবেছিল কেউ জানার আগেই আবার বাসায় চলে যাবে, কিন্তু সবটা এভাবে ঘটে যাবে বুঝতে পারেনি। ইশরার এখন ইচ্ছা করছে দেওয়ালে মাথা ঠুকে হিসাব করার। আজকে সে দিনের শুরুটা ভালো করতে এসেছিল নাকি অন্য দিনের থেকে আরও একটু বেশিয়ে তুলতে এসেছিল এখানে। দিনের শেষটা কেমন হবে সেটাই চিন্তা করছে ইশরা, কারণ তার উপরে ইশরার পুরো জীবন নির্ভর করছে। ড্রয়িং রুমে সোফার এক কোণে বসে আছে ইশরা। তাকে বাইরে নেওয়ার অপরাধে বকা খাচ্ছে নিরপরাধ মনিরা। মনিরা, তুমি কার কথায় ওকে বাইরে নিয়ে গিয়েছো? মাইয়াডা কথা শুনে না করতে পারি নাই। আসে পর থিকা একটা ঘরেই বন্দি থাকে, তার একটু তো ইচ্ছা করে বাইরে যাইতে। নিহানের মা রেগে গেল আর বলল, বেতন কি ওর থেকে নাও নাকি আমার থেকে? মনিরা মাথা নিচু করে বলল, ভুল হয়ে গেছে, আর করব না। যাও নিজের কাজে গিয়ে আমাকে উদ্ধার করো। মনিরা নিজের কাজে চলে গেল। আর নিহানের মা এবার ঈশ্বরের দিকে তাকালো আর বলল, আর কত হাসির খোরাক করবে আমাদের? তোমার জন্য বাড়ির বাইরে যেতে পারি না আমরা। আমাদের পরিবারের কাউকে দেখলে মানুষ হাসাহাসি করে, নানা কথা বলে। আমার ছেলেটা বন্ধুদের সাথে মিশতে পারে না তোমার জন্য, সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করে। এসব জানার পরেও সকালবেলা নিজের এই কুৎসিত চেহারাটা পুরো মহল্লার মানুষকে না দেখালেও চলছিল না তোমার? ঈশ্বর চোখ দুটো টলমল করছে পানিতে, বুক ফেটে কান্না আসছে। নিজের কাছেই নিজেকে ছোট লাগছে। এত কিছুর পরও সে কি করে বাইরে গেল? তার বোঝা উচিত ছিল সে মানুষ খুনের চাইতেও বড় অপরাধ করে শাস্তি ভোগ করতে এসেছে এই সুন্দর বাড়ি নামক কারাগারে। আর অপরাধীর কখনো বুক ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার রাখে না। ইশরা নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না কারো কাছে, তাই আড়ালে চোখের পানি মুছে বুক ফাটা কান্নাও গিলে নিল। উঠে দাঁড়িয়ে নিচু গলায় বলল, দুঃখিত, এই ভুল আর কখনো হবে না। ইশরা আর না দাঁড়িয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিহানের মা সোফায় বসে পড়লেন ধপ করে। রোজকার এই ড্রামা তারও ভালো লাগছে না। মেয়েটার সাথে আজ বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে ভেবে এখন আবার অনুশোচনা হচ্ছে তার। সেও ক্লান্ত হয়ে গেছে নতুন নতুন সব ঝামেলায়। ইশরা সারাদিন আর রুম থেকে বের হয়নি। তার খাবার বরাবরের মতো রুমে দিয়ে যাওয়া হচ্ছে, আর সে খেয়েও নিয়েছে। প্রত্যেকবার রেজাল্টের আগে ইশরার প্রচণ্ড ভয় হতো।
যদিও সে ভালো এক্সাম দিয়েছে তবে আজ রেজাল্টের জন্য টেনশন হচ্ছে না, অথচ আজকের রেজাল্টের উপর তার পরবর্তী জীবন নির্ভর করছে। ইশরা বেলকনির ফ্লোরে বসে আছে চুপচাপ। হেলে পড়া সূর্যের খানিকটা কিরণ ইশরার কালো পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। মাঝে মাঝে আবার দুলতে থাকা গাছের পাতা সেই সূর্যকিরণ আড়াল করার চেষ্টা করছে। ইশরা খুব মনোযোগ দিয়ে দেখছে সেই লুকোচুরি খেলা। দেখতে মন্দ লাগছে না তার। হঠাৎ বিকট আওয়াজে ফোনটা বেজে উঠল। ইশরার মনোযোগ ব্যাঘাত ঘটল, তবু অলস ভঙ্গিতে সেখানেই বসে রইল। বেশ কয়েকবার ফোনটা বেজে কেটে গেল, আবারও বেজে উঠল। ইশরা বিরক্ত হয়ে উঠে রুমে চলে এলো। ফোনটা হাতে নিয়ে দেখে তার মায়ের নাম্বার। গম্ভীর গলায় বলল, আসসালামু আলাইকুম মা। মলিন গলায় পারভিন বেগমের উত্তর। ওয়ালাইকুম আসসালাম। তারপর আবার বেশ কিছুটা সময় নীরবতা। মা মেয়ে দুজনেই যেন আজ চুপ থাকার শপথ নিয়েছে। শেষে পারভিন বেগমই নীরবতা ভেঙে বলল, কেমন আছিস মা? ইশরার কাট উত্তর। মিস্টার ইখতিয়ার আহমেদ যেমনটা দেখতে চেয়েছিলেন তার থেকেও কয়েক গুণ বেশি ভালো আছি। তোমরা কেমন আছো? পারভিন বেগম ডুকরে কেঁদে উঠে বললেন, মানুষটা ভালো নেই রে মা। নিজের হাতে সন্তানের জীবনে কষ্ট করার দায়ে মাথায় নিয়ে কোনো বাবা ভালো থাকতে পারে না। খাওয়া ঘুম যেন দিন দিন ভুলে যাচ্ছে। মাঝরাতে ডুকরে কেঁদে উঠে বলে, আমার কলেজার জীবনটা আমি নিজের হাতে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই পাপ আমি কী দিয়ে মুছবো পারভিন? মানুষটার কান্না দেখে পাথরের মূর্তিও কেঁদে দিবে, সেখানে আমি তো রক্ত মাংসে গড়া মানুষ, নিজেও কাঁদি তার সাথে। বাবার কথা শুনে ইশরার চোখে পানি টলমল করছে। মানুষটা যতই অন্যায় করুক, ইশরা তাকে খুব ভালোবাসে আর সেও মেয়েটাকে কলিজা মনে করে। কি করে সেই মেয়ের জীবন নিয়ে এত বড় ভুল সে করলো, ইশরা হিসাব মেলাতে পারে না। নিজের অনুভূতি আড়াল করে ইশরা কঠিন গলায় বলল, অন্যকে ধোকা দিলে কখনো ভালো থাকা যায় না মা। পারভিন বেগম ভেজা গলায় বলল, উনি তো অন্যকে ঠকাতে গিয়ে নিজে ঠকে গেছে। নিহান ছেলে মানুষ, কিছুদিন পর তার গায়ের ডিভোর্সের দাগ মুছে যাবে, কিন্তু তুই মেয়ে মানুষ, জীবনের শেষ দিন পর্যন্ত তোর গায়ের এই দাগ মুছতে দেবে না এই সভ্য সমাজ। জানো মা, স্কুলে থাকতে আমাদের একটা শিক্ষা দেওয়া হতো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন আর ভেবে লাভ নেই, কর্মের ফল সবাইকেই ভুগতে হয়। তাহলে অন্যের কর্মফল তুই কেন ভোগ করছিস? ভুল তোর বাবার ছিল, তোর নয়। তাহলে তুই কেন এত কিছু সহ্য করছিস? তার উত্তর আছে তোর কাছে? কখনো কখনো বাবা মায়ের কর্মফল সন্তানকে ভোগ করতে হয় মা, সেটা ভালো হোক বা খারাপ। পারভিন বেগম আর কিছু বলতে পারল না। আর কিছু বলার মতো ভাষাই আর জানা নেই। ইমন কোথায় মা? কোথায় যেন খেলতে গেল একটু আগে। ও। আবার কিছুটা সময় নীরবতা বিরাজমান। রাখছি মা, ভালো থেকো। যেটা বলতে চেয়েছি সেটাই তো বলা হলো না। কি সেটা? হাজারটা খারাপ খবরের মাঝে তোর জন্য একটা ভালো খবর পেয়েছি। তুই মেডিকেলে চান্স পেয়েছিস। ইশরা চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিল। চোখের কোণ বেয়ে এক বিন্দু নোনা জল বের হয়ে গেল। কষ্টের নয়, বরং সুখের অশ্রু। ইশরা যেন ঘুটঘুটে অন্ধকারে একটা জোনাকির মিটমিটে আলোর সন্ধান খুঁজে পেল। এটাই হয়তো তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে। ইশরা, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ মা, শুনতে পেরেছি। খবরটা জানার পর তোর বাবা ছটফট করছে কি করে তোকে খবরটা দেবে। তোর সাথে একটু কথা বলার জন্য তর পাচ্ছি প্রতিদিন। একটু কথা বলবি তোর বাবার সাথে? আমি এখন রাখছি মা। পারভিন বেগম কিছু না বলে চুপ করে রইলেন। ইশরা কিছুটা সময় চুপ করে থেকে কল কেটে দিল। বাবার সাথে ইশরার অদৃশ্য একটা দেয়াল তৈরি হয়েছে। কিছুটা রাগ, অনেকটা অভিমান, চাপা কষ্ট আর অদ্ভুত কিছু অভিযোগ দিয়ে তৈরি এই দেয়াল। ইশরার জানা নেই কতটা সময় লাগবে এই অদৃশ্য দেয়াল ভাঙতে, কিংবা আদৌ কোনোদিন দেয়াল ভাঙবে কিনা জানা নেই। ইশরার আনন্দটা আরও কয়েক গুণ বেড়ে গেছে যখন জানতে পেরেছে সে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে। এত বিষাদের মাঝে এটা ইশরার কাছে মেঘের অন্তরালে উকি দেওয়া রৌদ্র কিরণের মতো। হুর মেডিকেলে চান্স পায়নি সেটা নিয়ে কেঁদে ভাসিয়েছে। আল্লাহ সবাইকে সব দিক থেকে দেয় না, হুর তার প্রমাণ। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী হলেও পড়াশোনায় ইশরার ধারে কাছেও নেই। ছোটবেলা থেকে হুরের রোল নাম্বার সবসময় ইশরার পরেই ছিল, তাই পরীক্ষায় সবসময় ইশরার পেছনের সিটেই জায়গা হয়েছে হুরের। ইশরার হেল্প নিয়েই বরাবর ভালো রেজাল্ট করে এসেছে। তবে দুর্ভাগ্যবশত একসাথে সিট না পড়লে হুর হলে বসতেই হাত পা ছড়িয়ে কান্না করতে থাকতো। সেই দুর্ভাগ্যের একটা অংশ হিসাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় হুরের সিট আলাদা হলে নয়, বরং আলাদা শহরেই পড়েছিল। নাক টেনে হুর বলল, তোর জন্য আমি ডক্টর হতে পারলাম না ইস্যু। ইশরা মলিন হেসে বলল,
ডক্টর হলেও তুই খুবই বাজে ডক্টর হতি। তার চেয়ে যেটা ভালো পারিস সেটা কর, যেটা হবে একদম পারফেক্ট হবি। হুর কিছু সময় চিন্তা করে বলল, সত্যি ইয়ার, ডক্টর হলে খুব বাজে ডক্টর হতাম। শেষে দেখা যেত রোগীর হার্টের অপারেশনের বদলে বেবি সিজারের অপারেশন করে ফেলেছি। না বাবা, আমার ডক্টর হয়ে কাজ নেই। কিন্তু আমি কি করব এখন তাহলে? ইশরা আনমনে বলল, বিয়ে করে সংসার কর। এই সমাজ তোদের মতো বউই খোঁজে। এই সমাজ বুঝিয়ে দেয় সংসার করার জন্য তোদের জন্ম হয়েছে পৃথিবীতে। কিন্তু আমাদের মতো মানুষদের সংসার করার স্বপ্ন দেখার অধিকার নেই ভদ্র সমাজে। হুরের মাথায় ইশরার আনমনে বলা গম্ভীর কথাগুলো ঢুকলো না। সে সরল ভাষায় বলল, মানে বুঝলাম না। ঘরটা না হয় তোরাই সামলা, আর বাইরের দায়িত্বটা না হয় আমরাই নিলাম। ঘরে যে আমাদের জন্য জায়গা নেই। তোর মোটা মোটা কথা আমার চিকন মাথায় ঢুকছে না ইস্যু, একটু বুঝিয়ে বলবি? হুরের বিরক্তি মাখা গলা শুনে মুচকি হাসলো ইশরা আর বলল, মামার সাথে কথা বলে দেখ কি করতে বলে। এখন রাখছি, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। কলটা কেটে ঘুরে তাকাতেই নিহানকে পেছনে দেখে একটু ভয় পেয়ে গেল ইশরা। হাতের ফোনের দিকে তাকিয়ে দেখলো রাত 11টার বেশি বাজে। হুরের সাথে কথা বলতে বলতে ছাদে চলে এসেছে, খেয়াল নেই ইশরার। রাতের অন্ধকারে আগে ভয় লাগলেও অন্ধকারকে নিজের সঙ্গী করে নিয়েছে ইশরা, তাই এখন আর ভয় হয় না। নিহান কিছু বলার আগেই ইশরা বলল, আমাকে বলা হয়েছিল আপনি সকালে ছাদে আসেন, সেই সময়টাতে যেন ছাদে না আসি, কিন্তু এই সময়টার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। নিহান ইশরার কথা উপেক্ষা করে বলল, আমার জীবনটা শেষ করে দিয়ে বেশ ভালোই আছো দেখছি। বোনের সাথে বেশ হেসে হেসেই কথা হচ্ছিল। ইশরা অদ্ভুত চোখে তাকিয়ে বলল, আপনার জীবনটা নষ্টের জন্য আমি দায়ী নই, তার জন্য আমার বাবা দায়ী, আর বাকিটা দায়ী আপনার ভাগ্য। নিহানের ভ্রু কুঁচকে গেল ইশরার কথা শুনে। ছাদের ঝলমলে কৃত্রিম আলোয় সেটা পরখ করতে অসুবিধা হলো না ইশরার। ইশরা মুচকি হেসে চলে যেতে গেলে নিহান বলে উঠল, অসম্পূর্ণ কথা আমি পছন্দ করি না। আমার ভাগ্যদায়ী মানে কি? সেটা বলার সঠিক সময় এখনো আসেনি মিস্টার নিহান রেজওয়ান। কখন সেই সঠিক নিয়ম? আমি চাই না আমি চলে যাওয়ার পরেও আপনার মনে আমার প্রতি কোনো রাগ থাকুক। তাই চলে যাওয়ার আগ পর্যন্ত যতটা পারেন রাগ ঝেড়ে নিন। সময় শেষে যেটুকু অবশিষ্ট থাকবে সেটা দূর করার জন্য কিছু তো প্রয়োজন, তাই না? এর মানেটাই সেদিন আপনার অবশিষ্ট রাগটুকু দূর করার উপায় হবে। ইশরা পা বাড়ালে নিহান বলল, তোমার হাতে আর 2 মাস সময় আছে। ইশরা ঘুরে তাকিয়ে মুচকি হাসলো আর চলে গেল। নিহান দাঁড়িয়ে রইল রেলিংয়ে হেলান দিয়ে। ইশরা মেয়েটাকে তার কাছে খুব অদ্ভুত মনে হয়, তবে ইশরাকে নিয়ে সে কোনো প্রকার বিশ্লেষণ করতে চায় না। নিজের জীবনের একটা সেকেন্ড ব্যয় করতে চায় না তার জন্য। কিন্তু একটা বিষয় নিহান চিন্তা করতে বাধ্য হচ্ছে। সে ভেবেছিল ইশরা এখানে নিজের জায়গা তৈরি করার আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু ইশরার মধ্যে এমন কিছুই লক্ষ্য করতে পারছে না সে। এদিকে ইশরা রুমে এসে ভাবছে তার আগামীকাল বাইরে যেতে হবে, কিন্তু এই বাড়ি থেকে তার বাইরে যাওয়া নিষেধ। তাহলে কিভাবে যাবে সে? ডাইনিং টেবিলে চুপচাপ নিজেদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছে রেজওয়ান পরিবার। সবাই খাবার খাচ্ছে, মনিরা আর নিহানের মা সার্ভ করছে। ইশরা অনেকটা সাহস নিয়ে নিজের রুমের বাইরে পা রাখলো। আজ সাহস না দেখালে জীবনের সবচেয়ে বড় ভুল করবে সে। ইশরাকে দেখে নিহানের মুখের কাছে নেওয়া চামচ থেকে গেল। ইশরাকে প্রথম থেকেই খেয়াল করেছে, আর তারপর নিহানের মায়ের নজরে এলো। একটু অবাক হয়ে নিহানের মা বলল, তুমি এখানে? নিহানের মায়ের আওয়াজে সবাই খাওয়া বন্ধ করে তার দৃষ্টি অনুসরণ করে ইশরাকে দেখতে পেল। ইশরাকে দেখে বরাবরের মতো সবার মাঝে বিরক্তি লক্ষ্য করা গেল। ইশরা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। নিহান বিরক্ত হয়ে বলল, সকাল সকাল তোমার ড্রামা দেখার জন্য এখানে কেউ বসে নেই। তোমার কোনো কাজ না থাকলেও এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের কাজ আছে, তাই কিছু প্রয়োজন হলে দ্রুত বলো, আর না হলে আমাদের সময়টা নষ্ট করো না। যাও এখান থেকে। নিহানের বাবা গম্ভীর গলায় বলল, নিহান, তোমার মা কথা বলছে তো, তুমি এর মধ্যে কথা কেন বলছো? নিহান চুপ করে গেলে নিহানের মা ইশরাকে আবার একই প্রশ্ন করলো। ইশরা নিচের দিকে তাকিয়ে বলল, আমার বাইরে কিছু কাজ আছে, তাই বাইরে যেতে হবে। আমিরা উপহাস করে বলল, তোমার আবার বাইরে কি কাজ? নিহানের বাবা আমিরাকে চুপ করতে বলে নিজে বলল, কি কাজ আছে বাইরে? মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি, অ্যাডমিশনের জন্য কিছু কাজ আছে। পড়াশোনার ব্যাপারে নিহানের বাবার মনে সবসময় একটা আলাদা জায়গা আছে। আমিরা ভালো স্টুডেন্ট, তার জন্য তিনি আমিরাকে তার পছন্দের জিনিস দিতে কার্পণ্য করেনি কখনো। নিহানও ভালো রেজাল্ট করার পর কিছু চাইলে তিনি আপ্রাণ চেষ্টা করতেন দেওয়ার। ঈশ্বর রেজাল্ট শুনে বেশ ভালো লাগলো তার। গম্ভীর গলায় বলল, কার সাথে যাবে তুমি? ঢাকা মেডিকেল কলেজ আমাদের বাসা থেকে বেশ অনেকটাই দূরে,
ইশরা একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আমি একাই চলে যেতে পারবো, সমস্যা হবে না। আকরাম সাহেব একটু চিন্তা করে বললেন, নিহান, তোমার অফিস থেকে তো তোমাকে গাড়ি দেওয়া হয়েছে। নিহান ভ্রু কুচকে বলল, হ্যাঁ, কিন্তু কেন? বাস স্টপে নামিয়ে দাও ইসরাকে, তারপরও একা চলে যাবে আর তুমি অফিস চলে যাও। ইশরা একটু অবাক হলো আকরাম রিজওয়ানের ব্যবহারে। এই প্রথম ইশরাকে এই মেয়ে না বলে নাম ধরে ডাকলেন। ইশরার ভাবনার মাঝে আকরাম খাওয়া শেষ করে বলল, আমার অফিসে আজ একটু কাজ আছে, আগে যেতে হবে, আমি আসছি। আমিরার বাবা আমির রেজওয়ান বলে উঠল, দাঁড়াও ভাইয়া, আমারও যেতে হবে, আজ আমার গাড়ি আসবে না, তুমি একটু ড্রপ করে দিও। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। আকরাম আর আমির বের হয়ে গেল। আমিরা আর তার মায়ের খাওয়া শেষ হয়ে গেলে তারাও নিজেদের রুমের দিকে চলে গেল। ঈশ্বর দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে নিহান রাগী চোখে নিজের প্লেটের দিকে তাকিয়ে আছে। রাগে ইচ্ছে করছে ইশরাকে মাথায় তুলে আছাড় দিতে। এই মেয়েকে তার পাশের সিটে বসিয়ে নিয়ে যেতে হবে ভাবতেই রাগ লাগছে। নিহানের মা নিহানের কাঁধে হাত রেখে বলল, কি হলো, খাওয়া শেষ করো। নিহান উঠে দাঁড়িয়ে বলল, রেডি হয়ে থাকতে বলো, আমি কারোর জন্য একদমই ওয়েট করতে পারবো না। নিহান ধূপধাপ পা ফেলে নিজের রুমের দিকে এগোতে লাগলো। ইশরা সেদিকে তাকিয়ে মলিন হেসে নিজের রুমের দিকে এগোলো। নিহানের মা বলল, কি বলেছে শুনেছো তো? জি শুনেছি, আমার কানে কোনো সমস্যা নেই। নিহানের মা ভ্রু কুচকে তাকালে ইশরা তা উপেক্ষা করে নিজের রুমে চলে গেল। তার প্রয়োজন ছিল এই বাসা থেকে বাইরে যাওয়া, সেই অনুমতি পেয়েছে, আর কিছুর প্রয়োজন নেই তার। নিজের সময় মতো রেডি হয়ে বাসার বাইরে বের হয়ে এলো। মনিরা দেখলেও কিছু বলেনি, নিজের কাজ করেছে চুপচাপ। ঈশ্বরের জন্য বকা খাওয়ার পর সে ঈশ্বর থেকে দূরত্ব বজায় রাখছে। বাড়ির সামনে রাস্তায় কিছুটা সময় দাঁড়িয়ে থাকতেই রিক্সা পেয়ে গেলে আর তাতে উঠে পড়ল। নিহান রেডি হয়ে নিচে এসে মনিরাকে বলল, আন্টি, মেয়েটাকে আসতে বলো গিয়ে। এই মাইয়া তো কখন বাইর হয়ে গেছে? নিহান অবাক হয়ে বলল, বের হয়ে গেছে মানে? হ, বরখা পরা একবারে হাতে পা ঢেকে বের হয়ে গেছে আগেই। রাগে নিহানের চোহাল শক্ত হয়ে গেল। যেখানে সে নিয়ে যেতে রাজি হয়েছে সেখানে এই মেয়ে তাকে উপেক্ষা করে চলে গেছে। নিহান ভেবে পাচ্ছে না মেয়েটার সাহস হলো কি করে তাকে এভাবে অপমান করার। রাগে ফুঁসতে ফুঁসতে নিহান অফিসের জন্য বের হয়ে গেল। গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল আর সে ইশরাকে এর জন্য একটা শিক্ষা দেওয়ার চিন্তা করতে লাগলো। কলিং বেলের শব্দে হুর বিরক্তি নিয়ে একবার মেইন ডোরের দিকে তাকালো। গলা ফাটিয়ে মাকে ডেকে কোনো সাড়া পেল না। হুর জানে তার মা ইচ্ছে করে সাড়া দিচ্ছে না, কারণ তিনি হুরের ওপর রেগে আছে মেডিকেলে চান্স না পাওয়ায়। হুর আশেপাশে তাকিয়ে কাজের মহিলাকে না দেখে নিজেই উঠে এলো অলস ভঙ্গিতে। দরজা খুলে সামনের মানুষকে দেখে চিৎকার করে বলল, ইস্যু। হুরের চিৎকার শুনে ইশরা কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। কিছু সময় পর পিটপিট করে তাকালো হুরের চিৎকার বন্ধ হয়েছে কিনা দেখার জন্য। ইশরার কিছু বুঝে ওঠার আগেই হুর জড়িয়ে ধরলো ইশরাকে। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? এতক্ষণ ভালো ছিলাম না, এখন তোকে দেখে একদম ভালো হয়ে গিয়েছি। চল ভেতরে চল। ইশরা ভেতরে যেতে যেতে বলল, তুই শুধু আমার চোখ দেখে সবসময় কি করে চিনে ফেলিস? হুর মুখ ভর্তি হাসি দিয়ে বলল, তোর মতো মায়াবী চোখ আমি এখনো কারো দেখিনি। তোর চোখ দুটো পদ্মপুকুরের স্থির জলের মতো, শান্ত অথচ গভীর। ইশরা হুরের মাথায় থাপ্পড় মেরে বলল, সাহিত্যিক হতে হবে না, গিয়ে আমার জিনিসগুলো নিয়ে আয়। হুর সিরিয়াস হয়ে বলল, তুই নিজে বাসায় গিয়ে নিয়ে আসতে পারতি, তাহলে আমাকে দিয়ে কেন আনালি? ফুপিও তোকে দেখতে পেতো একটু, মানুষটা কাঁদিয়ে ভাষায় তোর জন্য। তুই কেন গেলি না? আছে কিছু কারণ, তবে এখনো সময় আসেনি তোর জানার। এখন গিয়ে জিনিসগুলো নিয়ে আয়। হুর নিজের রুমের দিকে চলে গেল। ইশরা হুরকে দিয়ে নিজের বাসা থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র আনিয়েছে। আপাতত নিজের বাসায় যাওয়ার কোনো ইচ্ছে ইশরার নেই। হুরের কাছে সেই কাগজপত্র নিতেই এসেছে ইশরা। বেশ অনেকটা সময় সোফায় বসে রইল ইশরার মামি। কিচেন থেকে উকি দিয়ে ইশরাকে দেখে ড্রয়িং রুমে এসে বলল, কেমন আছো ইশরা? ইশরা সোফায় বসেছিল, মামিকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই থাকি সব সময়। তা ও বাড়িতে ঠিক আছে তো তুমি? পরের কথাটা ইশরার মামি একটু অন্যভাবে বলল। সেটা ইশরা বুঝতে পারলেও হাসি মুখে বলল, আমি ঠিক আছি। এত কাহিনীর পর কত ঠিক আছে বুঝতে পারছি। তা ব্রেকফাস্ট করে এসেছো? না হলে হুরের সাথেই করো। যদিও ইশরা ব্রেকফাস্ট করেনি তবু বলল, আমি ব্রেকফাস্ট করে এসেছি। চল, আমার হয়ে গেছে। হুরের কথায় দুজনেই হুরের দিকে তাকালো। হুর একদম রেডি হয়ে তবেই এসেছে। হুরের মা ভ্রু কুচকে বলল, তুই কোথায় যাচ্ছিস?
কোথায় আবার? ইস্যুর সাথে যাচ্ছি। ইশরার সাথে গিয়ে তুই কি করবি? তুই তো আর চান্স পাসনি। এতদিন পর ইস্যুর সাথে বাইরে যাওয়ার সুযোগ পেয়ে হাতছাড়া করবো ভেবেছো? ইশরা কিছু বলার আগেই হুর ইশরার হাত ধরে টেনে বাইরে যেতে লাগলো। হুরের মা চেঁচিয়ে বলল, তোর জন্য যে নুডলস রান্না করতে বললি, এখন সেটা কে খাবে? তোর বাপ। ঠিক আছে, বক্সে করে বাবার কাছে পাঠিয়ে দাও। আর কিছু শোনার আগেই বের হয়ে এলো দুজনে। একটা রিক্সা ডেকে উঠে পড়লো। ইশরা এবার মুখ খুলল। তুই আসাতে হয়তো মামি রাগ করলো মনে হয়। ধুর, তুই ছাড় তো মায়ের কথা। মা সবসময় এমন করে, সেটা তো তুই জানিসই। তো তুই কি করবি ঠিক করলি? ভাবছি ফ্যাশন ডিজাইনিং করব। তুই তো জানিস এটার প্রতি আমার আগে থেকে ইন্টারেস্ট একটু বেশি। বাবার সাথে কথা বলেছি, বাবাও রাজি হয়ে গেছে। মা সেটা নিয়েই আরও রেগে আছে। ও, এখন চল আগে ব্রেকফাস্ট করে নেই। আমি জানি তুই কিচ্ছু খাসনি, খেয়ে তারপর কাজ করা যাবে। ইশরা মাঝে মাঝে অবাক হয়ে হুরকে দেখে। মেয়েটা তাকে যতটা বুঝে ততটা হয়তো আর কেউ বুঝে না। এতটা বুঝার পরও এত বড় একটা ভুল কি করে করলো ইশরা জানে না। যে দুজন মানুষ আজ ইশরার এই জীবনের জন্য দায়ী, তারা দুজনেই ইশরাকে সবচেয়ে বেশি বুঝতো। ইশরা হুরকে মাফ করে দিয়েছে কারণ মেয়েটা প্রয়োজনের চেয়েও অনেকটা বেশি সহজ সরল। তাকে যে কেউ নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে, একটু ইমোশনাল কথা বলে। কিন্তু ইশরা নিজের বাবাকে মাফ করতে পারছে না, কারণ সে তো হুরের মতো নয়। সে তো একজন বুঝদার মানুষ। কি ভাবছিস বলতো? কখন থেকে নামতে বলছি, শুনতে পাচ্ছিস না? হুরের চিৎকারে ইশরা কিছুটা হকচকিয়ে গেল। পরে ব্যাপারটা বুঝতে পেরে সরি বলে রিক্সা থেকে নেমে পড়ল। দুজনেই আগে খাওয়া দাওয়া করে তারপর কলেজের দিকে গেল। কাজ শেষ করতে 2টোর বেশি বেজে গেল, তবু কমপ্লিট হয়নি। আবার আরেকদিন আসতে হবে। ইশরা যেমন ক্ষুধা সহ্য করতে পারে, হুর আবার তার বিপরীত। ক্ষুধা পেলে তার বেহুশ উড়ে যায়। কলেজ থেকে বের হয়ে প্রায় পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। ইশরা বাসায় গিয়ে খাবে বলে অনেকটা পথ চলে এসেছে, কিন্তু শেষ রক্ষা হলো না। মাঝ রাস্তায় বাস থেকে নেমে গিয়ে বলল, না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও যেতে পারছি না। ইশরা আশেপাশে তাকিয়ে বলল, চল রাক্ষসী, সামনের ওই রেস্টুরেন্টে যত পারিস খেয়ে নে, তারপর বাসায় যাব। হুর খুশি হয়ে বলল, তাড়াতাড়ি চল। হুর আগে আগে গেলে ইশরা পেছন থেকে বলল, পাগলি একটা। চেয়ারে বসে ইঁদুরের বাচ্চার মতো ছটফট করছে হুর। কখন খাবার আসবে? ইশরা গালে হাত দিয়ে হুরকে দেখছে। তুই এত খাস, মোটা হোস না কেন বলতো? এত কোথায় খায়, শুধু খাওয়ার টাইম হলে সহ্য করতে পারি না। খাওয়ার সময় তো পরিমাণ মতোই খাই। তা অবশ্য ভুল বলিসনি। খাবার চলে এলে হুর কোনো দিকে না তাকিয়ে খাওয়া শুরু করলো। ইশরা মুচকি হেসে তাকিয়ে আছে হুরের দিকে। হুরের প্রায় পেট ভরে এলে পানি খাওয়ার সময় খেয়াল করলো ইশরা এখনও তার দিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমার পেট খারাপ করবে তো। তুই নিজেরটা খা না বোন। ইশরা হুরের মাথায় গাঁটটি মেরে 1 চামচ খাবার মুখে দিয়ে গিয়ে থেমে গেল সামনে বসা মানুষটাকে দেখে। তার ঠিক সামনের টেবিলে নিহান বসে আছে, আর নিহানের সামনে এক সুন্দরী মেয়ে। হুর ইশরার দৃষ্টি অনুসরণ করে নিহানকে দেখে কিছু বলবে তার আগেই ইশরা চোখে চুপ করিয়ে দিল। মেয়েটা টেবিলের উপর নিহানের হাত আঁকড়ে ধরে বলল, দেখো নিহাল, আমি তোমাকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কখনো বলার সুযোগটাও হয়ে ওঠেনি। হঠাৎ তোমার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় আমি স্তব্ধ হয়ে গেছি। বিয়ের পর যখন তোমার সাথে হওয়া প্রতারণার কথা আর তোমার ডিভোর্সের কথা জানতে পারলাম, তখন মনে হয়েছে এটা হয়তো আমার জন্য একটি সুযোগ। এখনও না বলতে পারলে হয়তো সারা জীবন আফসোস করতে হবে। হুর আর ইশরা স্তব্ধ হয়ে বসে আছে মেয়েটার কথা শুনে। নিহানের আশেপাশে খেয়াল নেই, তাই ওদের খেয়াল করেনি এখনো। ইশরার হাতের ফোনটা কেঁপে উঠলে ইশরার হুঁশ ফিরে। স্ক্রিনে তাকিয়ে দেখে মায়ের নাম্বার। ফোনটা নিয়ে উঠে একটু দূরে গিয়ে রিসিভ করতে মায়ের আওয়াজ শুনতে পেল। ইস্যু, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে, অফিস থেকে সিটি হসপিটালে নিয়ে গেছে। আমি সেখানেই যাচ্ছি, তুই পারলে এক্ষুনি আয় মা। ইশরা পাথর হয়ে গেছে মায়ের কান্না জড়িত গলায় বলা কথাগুলো শুনে। নিহানের টেবিলের দিকে তাকিয়ে নিহানের হাতে রাখা মেয়েটার হাত আরেকবার দেখে নিল। হাতের উল্টো পিঠে চোখ মুছে দ্রুত বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। ইশরাকে বের হতে দেখে হুর দ্রুত বিল মিটিয়ে ইশরার পিছন পিছন ছুটল। নিহান মাইশার ধরা হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে হাতটা সরিয়ে নিল। হাসিটা বজায় রেখে বলল, তুমি সরাসরি আমাকে কোনোদিন বলনি, তবে নিজের ব্যবহারে বোঝাতে চেয়েছো অনেকবার। আর আমি কোনো বাচ্চা ছেলে নই যে বুঝতে পারবো না, কিন্তু কখনো কিছু বলিনি।
কারণ তুমি আমাকে স্পষ্ট করে কিছু বলনি তাই। তুমি যেমন বোঝাতে চেয়েছো তুমি আমাকে ভালোবাসো, আমিও তেমন তোমাকে বোঝাতে চেয়েছি আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার প্রতি। তুমিও কোনো বাচ্চা মেয়ে নাও যে বুঝতে পারবে না। মাইশা হতাশ গলায় বলল, কিন্তু কেন নিহাল? সব কেনর উত্তর হয় না। আজ তুমি আমাকে দেখা করার জন্য এতবার রিকোয়েস্ট করার সময় বুঝেছিলাম তুমি এসব বলার জন্য দেখা করতে চাইছো। আমিও চাইছিলাম বিষয়টা শেষ করতে, তাই আসলাম। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো আর কখন এটা নিয়ে আমার সাথে যোগাযোগের চেষ্টা পর্যন্ত করবে না। নিহান উঠে চলে গেল আর মাইশা টলমলে চোখে তাকিয়ে দেখতে লাগলো নিহানকে। কাউকে ভালোবেসে তাকে চাওয়াটা কি অপরাধ? উত্তরটা নিহানের কাছে জানতে চাইলে হয়তো ভালো হতো। নিহান চোখের আড়াল হতেই মাইশার চোখ থেকে এক বিন্দু পানি গড়িয়ে গেল। হসপিটালের করিডরে মায়ের পাশে বসে আছে ইশরা। চোখ দুটোই আজ শ্রাবণের ভারী বর্ষণ শুরু হয়েছে, থামার নাম নিচ্ছে না। পারভিন বেগম থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। ইমন এসবের কিছু জানে না এখনো। হুরকে পাঠিয়েছে ইমনকে স্কুল থেকে আনতে। প্রতিদিন পারভিন বেগমই যায়, আজ হুর গেছে। ইখতিয়ার আহমেদের অবস্থা খুব একটা ভালো নয়। ঈশ্বর মামা ঢাকার বাইরে আছে, তাই আসতে পারেনি। আর বড় চাচার পরিবার গ্রামে। একটা কথা সত্যি, বিপদে খুব কম মানুষকেই পাশে পাওয়া যায়। ডক্টর বাইরে আসলে ইশরা আর তার মা দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। ইশরা অস্থির গলায় বলল, ডক্টর, আমার বাবা কেমন আছে? এবারের মতো বেঁচে গেছে, কোনো ক্ষতি হয়নি। সময় মতো হসপিটালে আনার কারণে। তবে ওনার দিকে খেয়াল রাখবেন যাতে কোনো বিষয়ে টেনশন না করে আর উত্তেজিত না হয়। ইশরা চোখ মুছে বলল, খেয়াল রাখবো ডক্টর। এখন আমরা দেখা করতে পারি? এখন তো ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে, ঘুম ভাঙলে আপনারা দেখা করতে পারবেন। তবে আজ বাসায় নিতে পারবেন না, দুদিন হসপিটালে থাকতে হবে। ঠিক আছে ডক্টর, ধন্যবাদ। ইটস ওকে, এটা আমাদের কাজ। মুচকি হাসি উপহার দিয়ে ডক্টর চলে গেল। ইশরা পাশের চেয়ারে বসে পড়ল, মায়ের দিকে তাকিয়ে বলল, বাবা এখন ভালো আছে। তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে এসো। রাতে এখানে থাকতে হবে তো। তুমি যাও, আমি এখানেই আছি। ইমনকে আজ হুরের কাছে নিয়ে রাখতে বলে দিব আমি। পারভিন বেগম আর কথা বাড়ালেন না, মেয়ের কথা মতো বাড়িতে চলে গেলেন। ইশরা চেয়ারে বসে রইল ক্লান্ত ভঙ্গিতে। নিজের জীবনের নাটকীয়তা দেখে সে ক্লান্ত, সব কেমন এলোমেলো লাগছে। ইশরা জানে এটা তার জন্য উচিত নয়, তবু রেস্টুরেন্টে নিহানের হাতে মেয়েটার হাত দেখে তার অদ্ভুতভাবে কষ্ট হয়েছে। না চাইতেও বুক চিরে কান্না এসেছে। সেই একই মুহূর্তে আবার নিজের বাবার জীবনের আশঙ্কার মতো খবর তাকে হাজারটা টুকরো করে দিয়েছে। ইশরা থাই গ্লাসের বাইরে খোলা আকাশের দিকে তাকিয়ে বলল, আমার জীবনে আর কত নাটকীয়তা বাকি আছে খোদা, আর কত। সন্ধ্যার কিছু সময় আগে ইখতিয়ার আহমেদের ঘুম ভেঙে গেল। নার্স গিয়ে ইশরাকে খবরটা দিতে ইশরা উঠে দাঁড়ালো। নিজের মনকে শান্ত করে কেবিনে ঢুকে গেল। দরজা ঢেলে ভেতরে গিয়ে সাদা বেডটায় নিজস্ব হয়ে শুয়ে থাকতে দেখলো নিজের বাবা নামক মানুষটাকে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। একটা চেয়ার টেনে বাবার কাছে বসে আলতো করে মাথায় হাত রাখলো। আলতো স্পর্শে চোখ মেলে তাকিয়ে মেয়েকে দেখে ডুকরে কেঁদে উঠল ইখতিয়ার আহমেদ। বাবার চোখের পানি ইশরার বুকে তীরের মতো বিচ্ছে। ইখতিয়ার আহমেদ মেয়ের হাতটা বুকে জড়িয়ে ভাঙা গলায় বলল, আমাকে মাফ করে দে মা, আমি নিজ হাতে তোর জীবনটা শেষ করে দিয়েছি, মাফ করে দে আমাকে। এই অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। বাবা। দীর্ঘ 1 মাস পর মেয়ের মুখে বাবা ডাক শুনে মরুভূমির মাঝে এক পশলা বৃষ্টির মতো কাজ করলো ইখতিয়ার আহমেদের মনে। বাবা বাবা বলে অস্থির করে তোলা মেয়েটা আজ 1 মাস তাকে বাবা বলে ডাকে না। একজন বাবার জন্য এর থেকে কষ্টের আর কি হতে পারে? তুমি উত্তেজিত হও না, তুমি অসুস্থ, শান্ত হও। আমাকে মাফ না করলে আমি শান্তি পাবো না রে মা। এবার বুঝতে পেরেছো তো, কেউ কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারে না। খুব ভালো করে বুঝতে পেরেছি রে মা। নিহানকে পেলে তার কাছেও ক্ষমা চেয়ে নিব। ইশরা আর কিছু না বলে বাবার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরেই পারভিন বেগম প্রয়োজনীয় জিনিস নিয়ে উপস্থিত হলেন। সব গুছিয়ে আসতে এত লেট হয়ে গেছে। ইশরার জন্য খাবার নিয়ে এসেছে, ইশরা সেগুলো খেয়ে নিল। পারভিন বেগম আমতা আমতা করে বলল, তুই চলে গেলেই ভালো হতো ইশরা, ও বাড়িতে কাউকে জানাসনি? ও বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করে বসেনি, কিংবা ও বাড়ির কারো মন রক্ষা করে চলার আমার কোনো দায় নেই। নিজের অসুস্থ বাবাকে রেখে আমি কোথাও যাচ্ছি না। তবু একবার জানিয়ে দিলে হতো না? আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আর এতটাও প্রয়োজন নেই। কেউ খুঁজবে না আমাকে।
পারভিন বেগম আর কথা বাড়ালেন না। ইশরা বাবার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ড্রয়িং রুমে চিন্তিত মুখে বসে আছে আকরাম, রেজওয়ান সহ তার পুরো পরিবার। নিহানও বসে আছে সোফার এক কোণে। এত রাত হয়ে গেছে, ইশরা এখনও বাসায় ফেরেনি। এটাই সবার চিন্তার বিষয়। ইশরার কিছু হয়ে গেলে তার বাবা মায়ের কাছে কি উত্তর দিবে সেটা ভেবে সবার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ইশরার ফোনও সুইচ অফ বলছে সন্ধ্যা থেকেই। নিহান বিরক্ত হয়ে বলল, বাবা আমি তোমাকে বারবার বলছি, ওই মেয়ে নিজের বাবার বাড়ি গেছে, তুমি ফোন দিয়ে জিজ্ঞেস করো, আমার কথা মিলে যাবে। আকরাম চিন্তিত গলায় বলল, আর যদি না গিয়ে থাকে আর তারা জানতে চায় তাদের মেয়ে কোথায়, তখন কি বলবো? এইভাবে হাত গুটিয়ে বসে থেকেও তো কোনো লাভ নেই। সেখানে না গিয়ে থাকলে আমাদের পুলিশের কাছে যেতে হবে। তোমার কথা বলতে অসুবিধা হলে আমাকে নাম্বার দাও, আমি জিজ্ঞেস করছি। আকরাম সাহেব কিছু একটা ভেবে নিহানের দিকে নিজের ফোন এগিয়ে দিল। নিহান ইশরার বাবার নাম্বারে কল দিল, কিন্তু সুইচ অফ বলছে। এরপর ইশরার মায়ের নাম্বারে কল দিল। পারভিন বেগম ওয়াশরুমে গেছে, তাই ফোনটা ইশরা রিসিভ করে হ্যালো বলতেই নিহান ইশরার গলা চিনতে পারল। কোনো কথা না বলেই কল কেটে দিল। আকরাম সাহেব প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হলো, কথা না বলে ফোন কেটে দিলি কেন? নিহান চোখ মুখ শক্ত করে বলল, কারণ আমার কথাই সত্যি, ফোনটা ইসরার মা নয় বরং ইসরা রিসিভ করেছিল, তাই এখানে বসে নিজেদের টাইমটা নষ্ট না করাই ভালো। আমিরা হাই তুলে বিরক্ত হয়ে বলল, যেদিন থেকেই বাড়িতে এসেছো একটার পর একটা নতুন ড্রামা দেখিয়ে যাচ্ছ। যাবে বলে গেলে কি হতো? শুধু শুধু এই ফালতু মেয়ের জন্য আমার ঘুমটা নষ্ট হলো। নিহান আর আকরাম বাদে সবাই নিজেদের রুমে চলে গেছে। আকরাম গম্ভীর গলায় বলল, আমাদের বলে গেলেই তো পারতো, এভাবে না বলে টেনশনে ফেলার মানে কি? নিহান উঠে দাঁড়িয়ে বলল, ড্রামাবাজ তো, তাই ড্রামা না করলে তার ভালো লাগে না, যত সব। নিহান নিজের রুমে চলে গেলে আকরামও উঠে দাঁড়ালেন। সে আজ প্রচণ্ড বিরক্ত ইশরার উপর। ইশরা তার মনে যতটুকু ভালো জায়গা পেয়েছিল মুহূর্তেই সেটুকু হারিয়ে গেল। সকালবেলা ইশরা কলিং বেল বাজালে মনিরা দরজা খুলে দিল। সবাই তখন ব্রেকফাস্ট করছিল ডাইনিং টেবিলে। ইশরা পাশ কাটিয়ে চলে যেতে গেলে নিহান রাগে গলায় বলল, দাঁড়াও। ইশরা দাঁড়িয়ে পড়ল নিজের জায়গায়। নিহান খাওয়া দাওয়া রেখে উঠে ইশরার সামনে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে বলল, বাড়ির বাইরে কি লেখা আছে, এটা আবাসিক হোটেল? ইশরা উত্তরে কিছু না বললে নিহান আবার বলল, এটা কোনো হোটেল নয়, তোমার যখন ইচ্ছা বাইরে যাবে, যখন ইচ্ছা আসবে, কাউকে কিছু না বলে যেখানে ইচ্ছা থেকে যাবে। এটা বাড়ি, আর এখানে একটা ভদ্র ফ্যামিলি বসবাস করে, কিছু নিয়ম কানুন আছে এই বাড়ির। তোমার কি এই বাড়ির কাউকে মানুষ বলে মনে হয় না? কাউকে না জানিয়ে নিজের বাবার বাসায় গিয়ে বসে আছো, আর এদিকে সবাই সারাদিন অফিস করে ক্লান্ত শরীর নিয়ে বসে তোমার জন্য দুশ্চিন্তা করছে। এই সামান্যটুকু কমন সেন্স নেই তোমার মধ্যে? বাবা মা কি এতটুকু শিক্ষা দেয়নি? আমি বাবার বাসায় নই, হসপিটাল ছিলাম। নিহান অবাক হয়ে বলল, মানে? গতকাল দুপুরে বাড়ি ফেরার পথে মা ফোন করে জানায় বাবা হার্ট অ্যাটাক করেছে, তাই হসপিটালে গিয়েছিলাম ছুটে, আর সারা রাত সেখানেই ছিলাম। নিহান চুপ করে গেল। আমিরা হঠাৎ বলে উঠল, তোমার ওই ধোকাবাজ বাবা মোড়ক বাজুক, আমাদের কি? তুমি আমাদের কেন হয়রানি? আমিরার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো ইশরা। আমিরা কথা শেষ করার আগেই আমির রেজওয়ান উচ্চস্বরে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে রেগে বললেন, একবার জানিয়ে দিলেই তো এতগুলো মানুষ টেনশন থাকতো না। বাবার অবস্থা খারাপ ছিল, তাই আপনাদের জানানোর কথা মাথায় আসেনি। যখন বাবা একটু ঠিক হয়েছে তখন ফোন বন্ধ হয়ে গেছিল, চার্জ শেষ হয়ে গেছে। তোমার মায়ের ফোন থেকে বলতে পারতে। আসলে আমি বুঝতে পারিনি আমাকে নিয়ে বাড়ির কারোর কোনো সমস্যা হতে পারে, তাই আর এতটা গুরুত্ব দিইনি। নিহান রেগে বলল, দেখেছো বাবা কেমন? নিহানকে চুপ করতে ইশারা করলো আকরাম আর বলল, তুমি এই বাড়িতে যতদিন আসো ততদিন আমাদের দায়িত্ব। এরপর থেকে কোনো সমস্যা হলে আগে বাড়িতে জানাবে। এখন নিজের রুমে যাও। ইশরা কথা না বাড়িয়ে রুমে চলে গেল। ক্লান্তিতে শরীরটা আর চলছে না এখন। সারা রাত ঘুমাতে পারেনি হসপিটালে। ইশরা ভাবছে মাত্র একদিন হসপিটালে থেকে তার এমন বেহাল অবস্থা, তাহলে ডক্টর কিভাবে হবে? আজগবি চিন্তাভাবনা বাদ দিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো। বেড সাইড টেবিলে সকালের ব্রেকফাস্ট দেখতে পেল। সে ওয়াশরুমে থাকাকালীন হয়তো দিয়ে যাওয়া হয়েছে। ইশরা কোনো রকমে খেয়ে ধপ করে বেডে শুয়ে পড়ল। নিহান অফিসে বসে ভাবছে, না জেনে ইশরাকে এতগুলো কথা বলা একদমই ঠিক হয়নি, কিন্তু সরিও বলতে পারেনি ইগোর জন্য। আজ আবার উদাসীন কেন নিহান? রূপমের কথা শুনে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে বলল, কই কিছু হয়নি তো। তুই নিজেকে খুব সুন্দর মনে করিস তাই না? আর তোর নিজের সৌন্দর্যের উপর খুব বেশি অহংকার। নিহান ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি আবল তাবল বকছিস? ইশরা তোর আশেপাশে আছে, তুই এটা সহ্য করতে পারিস না, তাই এমন বিরক্ত মোডে থাকিস সবসময়। নিজের কাজ কর, বকবকটা বন্ধ করে। সময় থেকে নিজেকে শুধরা, নাইলে জীবনে অনেক আফসোস করতে হবে তোকে। কালো মানুষের মন কালো হয় রিহান, আর করিম সাহেব খারাপ মানুষ ছিলেন না।
নিহান বিরক্ত হয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মন বসাতে পারলো না কাজে। নিহান ফিরে গেল আরও অনেকগুলো বছর পেছনে। নিহানের বয়স তখন কেবল 5 কিংবা 6। নিহানদের বাড়ির দারোয়ান করিম চাচা ছিলেন কুচকুচে কালো আর সুঠাম দেহের মানুষ। নিহান খুব ভয় পেত তাকে ভূত ভেবে। সেটা করিমের কাছে খুব ভালো লাগতো। সে বোকা টাইপের হওয়ায় সবাই তাকে নিয়ে মজাই করত, কেউ ভয় পেত না। নিহান তাকে ভয় পায়, এটা তাকে বেশ মজা দিল। তাই মাঝে মাঝে সবার আড়ালে সে নিহানকে ভয় দেখাতো। নিহান তাকে মনে করতো ভূত, কিন্তু সেই মজাই একদিন তার কাল হয়ে দাঁড়ালো। নিহান ঝোপের আড়ালে ক্রিকেট বল খুঁজতে গিয়েছিল, আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসে আবছা আলোয় ঝোপের আড়াল আরও অন্ধকার লাগছে। নিহান বল হাতে উঠে দাঁড়িয়ে আবছা আলোয় করিমকে দেখে ভূত বলে চিৎকার দিয়ে ভয়ে অজ্ঞান হয়ে যায়। টানা 7 দিন জ্বর থাকার পর নিহান সুস্থ হয়। সবাই সব জানার পর করিমকে কাছ থেকে বের করে দেওয়া হয়। এদিকে নিহান বড় হয়ে ভয়টা কাটলেও কালো মানুষের প্রতি বিরূপ ধারণা পোষণ করতে থাকে। তাকে কেউ বোঝাতে গেলে বলে, কালো মানুষের মন যদি কালো না হয় তাহলে করিম চাচা কীভাবে পারলো ইচ্ছে করে একটা বাচ্চাকে ভয় দেখাতে। সে একজন কুৎসিত চেহারার সাথে কুৎসিত মনেরও অধিকারী, আর সব কালো মানুষই করিমের মতো। এত বছরেও নিহানের এই ধারণা কেউ পাল্টাতে পারেনি। যে পাল্টাতে এসেছিল সে এখন বাড়ি ছাড়া। এখন আবার ইশরার বাবার আর ইশরার ধোঁকা দেখে তার ধারণা আরও পাকাপোক্ত হয়েছে, কালো মানুষের মনও কালো আর কুৎসিত। নিহান ভেবেছিল ইশরাকে সরি বলবে, কিন্তু পুরনো কথা ভেবে আবার মন চেঞ্জ হয়ে গেল। নিহান উল্টো ভাবতে লাগলো গতকাল সকালে ইশরার তাকে করা অপমানের প্রতিশোধ কীভাবে নেওয়া যায়। এদিকে ইশরা দুপুরের দিকে খেয়ে দিয়ে আবার হসপিটালে চলে গেল। আগামীকাল সকালে ইখতিয়ার আহমেদকে রিলিজ দেওয়া হবে। সেসব নিয়েই ব্যস্ত ইশরা। ভাবতেও পারছে না নিহান তার থেকে সামান্য বিষয়ের প্রতিশোধ নেওয়ার ফোন দিয়ে আসছে। পরদিন সকালে ইশরা বাবা মাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর রেজওয়ান বাড়িতে আসে। সকাল প্রায় 11টা বাজে ইশরা বাসায় পৌঁছায়। শাওয়ার নিয়ে বাইরে আসে, কারণ তার প্রচণ্ড খিদে পেয়েছে। কিচেনে মনিরা দুপুরের রান্নার ব্যবস্থা করছিল। তার কাছে গিয়ে বলে, মনি খালা, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু আছে খাওয়ার মতো? মনিরা কিছু না বলে ফ্রিজে রাখা সকালের খাবার ওভেনে গরম করে ইশরার সামনে ধরল। ইশরা খাবারের প্লেট নিয়ে বের হতে যাবে, তার আগেই নিহানের মা কিচেনে প্রবেশ করলো। ইশরাকে দেখে বলল, তোমার বাবা এখন কেমন আছে? ইশরা নিচু স্বরে বলল, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। ঠিক আছে, নিজের রুমে যাও। ইশরা নিজের রুমে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। ক্লান্তিতে শরীরটা অস্বার হয়ে আসছিল। ক্লান্ত থাকায় বেশ অনেকটা সময় ঘুমালো ইশরা। আগামীকাল আবার কলেজ যাবে, ভর্তির বাকি কাজ শেষ করতে হবে। সকালে ইশরা বের হওয়ার সময় নিহানের সামনে পড়ে গেল। নিহান ইশরার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবা তো এখন সুস্থ। ইশরা নিজের কাগজপত্র আরেকবার চেক করতে করতে বলল, কলেজে যাচ্ছি, কিছু কাজ বাকি আছে। নিহান কিছু একটা ভেবে বলল, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। ইশরা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, প্রয়োজন নেই, আমি রিক্সা নিয়ে চলে যাব। বাস স্টপ পর্যন্ত চলো, বাকিটা বাসে চলে যাও। এখন অফিস টাইম, রিক্সা পাওয়া কষ্টকর হয়ে যাবে। নিহানের অতিরিক্ত ভালো মানুষই ইশরার কাছে সন্দেহজনক মনে হলো, তবে একটু চিন্তা করে রাজি হয়ে গেল। ড্রাইভার ড্রাইভ করছে, নিহান আর ইশরা পেছনের সিটে বসে আছে। ইশরা বাইরে তাকিয়ে আছে আর নিহান ইশরার দিকে। মনে মনে বলল, যে না কুৎসিত চেহারা, তার জন্য আবার বোরকা পরে হাত পা ঢেকে এসছে। কুৎসিত চেহারা মানুষের থেকে আলাদা করা ভালো বুদ্ধি বের করেছে। যে মেয়ের আবার কেমন সাহস আমাকে উপেক্ষা করে নিজেই চলে গিয়েছিল সেদিন, আজ তার শোধ তুলব। অপমানের বদলে অপমান। নিহান হঠাৎ করে বলে উঠল, ড্রাইভার, গাড়িতে থামাতো। ড্রাইভার গাড়ি থামিয়ে দিলে ইশরা নিহানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করবে কেন থামাতে বলল। তার আগেই দেখলো নিহান নিজের সাইটের জানালার কাজ নামিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ের সাথে কথা বলছে। তন্নি, অফিস টাইম হয়ে গেছে, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? তন্নি এদিক ওদিক তাকিয়ে বলল, দেখুন না স্যার, সে কখন থেকে দাঁড়িয়ে আছি, একটা রিক্সা পাচ্ছি না। সমস্যা নেই, তুমি চলো আমার সাথে, এক অফিসেই তো যাবো। তন্নি ভিতরে তাকিয়ে বলল, কিন্তু স্যার আপনার সাথে কেউ আছে মনে হচ্ছে। নিহান ইশরার দিকে তাকিয়ে বলল, তুমি বরং এখান থেকে রিক্সা করে চলে যাও, তন্নি লেট হচ্ছে। তোমার তো টাইম ফিক্সড নেই, লেট হলে সমস্যা হবে না। নিহানের কথা ইশরা হতভম্ব হয়ে গেল। নিজেই ডেকে এনে এখন মাঝ রাস্তায় নেমে যেতে বলছে। যেখানে এই মেয়েই রিক্সা পাচ্ছে না, তাহলে সে কি করে পাবে? ইশরা থেমে থেমে বলল, উনি না হয় সামনে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ও একটা মেয়ে মানুষ, ড্রাইভারের সাথে কিভাবে বসবে? তাহলে আপনি? ইশরার কথা শেষ করার আগেই নিহান বলল, তুমি কিন্তু আমাদের লেট করাচ্ছ। ইশরা নিহানের দিকে একবার শান্ত দৃষ্টিতে তাকিয়ে নিজের ব্যাগ নিয়ে নেমে গেল। নিহান তা দেখে পৈশাচিক আনন্দ পেল। মনে মনে বলল, নিহান, রেজওয়ানকে উপেক্ষা আর অপমান করার পরিণাম ভোগ করো এবার মিস অঞ্জু মিশ্রা। সরি, মিসেস অঞ্জু মিশ্রা। ইশরা নেমে যেতেই তন্নি খুশিতে গদগদ হয়ে গাড়িতে উঠে বসল। ইশরা নিহানের দিকে একবার তাকাতেই নিহান ভেতর থেকে জানালার কাচ উঠিয়ে দিল।
গাড়ি চলতে শুরু করলেই তন্নি বলল, অসংখ্য ধন্যবাদ স্যার। নিহান গম্ভীর মুখে বলল, লিফট দিয়েছি বলে খুশিতে গায়ে ঢলে পড়ার প্রয়োজন নেই। অফিসের গাড়ি অফিসের স্বার্থে ব্যবহার করেছি, মনে মনে বলল। আর কিছুটা নিজের স্বার্থে। তন্নি বেশ অবাক হলো নিহানের ব্যবহারে। এই তো বেশ হেসে কথা বলছিল, এখনই আবার কি হয়ে গেল? তন্নি এ বিষয়ে মাথা না ঘামিয়ে গাড়ির বাইরে দৃষ্টি রাখল। নিহান কিভাবে ইশরাকে শাস্তিটা দেবে সেটাই ভাবছিল। আর এমন সময় তন্নি তার সামনে আসাটা যেন মেঘ না চাইতেই বৃষ্টির মতো কাজ করেছে। এদিকে ইশরা বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেল। ইশরা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। নিহানের এত ভালো মানুষই করে গাড়িতে নিয়ে আসা আর মাঝ রাস্তায় নামিয়ে দেওয়ার কারণ বিশ্লেষণ করে সেদিনের কথা মনে পড়ে গেল। ইশরার বুঝতে বাকি রইল না নিহান ইচ্ছে করে এমনটা করেছে। নিজেকে বকতে লাগলো কেন উঠতে গেল নিহানের গাড়িতে। নিজের উপর বিরক্তির মাঝে ইশরা বাস স্টপে পৌঁছে গেল। এখন আবার বাসের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। দেখতে দেখতে সময়গুলো খুব তাড়াতাড়ি চলে গেল। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। ইশরা নিজের পড়াশোনা নিয়েই পার করেছে এই লম্বা সময়টা। মাঝে মাঝে এই বাড়ির মানুষের তিক্ত কথাগুলো তাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিত। তবু মুখ বুজে সব সহ্য করত, কারণ অন্যায়টা তার বাবার ছিল। ইশরা চাইলেও সেটা অস্বীকার করতে পারবে না। নিহানের বিরক্তি ইশরার উপর দিন দিন যেন বেড়ে পাহাড় সমান হয়েছে। ইশরা সহজে নিহানের সামনে যায় না, কিন্তু ভুল করেও যদি নিহানের সামনে চলে যায় তাহলে হাজার অপমান করতে নিহান ভুলে না। আজ পুরো রেজওয়ান পরিবার কেন আত্মীয় বাড়ি যাবে বিয়ে খেতে। মনিরা কয়েকদিন হলো ছুটিতে গেছে। এখন একা বাড়িতে ইশরাকে কিভাবে রেখে যাবে বুঝতে পারছে না। আর ইশরাকে সাথে নিয়ে যাওয়া তাদের পক্ষে এক প্রকার অসম্ভব। আমিরা সোফায় বসে ভ্রু কুঁচকে বলল, ওই মেয়েকে বাড়িতে একা রেখে যাবে? যদি আমাদের দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়? ইশরা ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়েছিল। আমিরার কথা শুনে বিস্ফোরিত চোখে তাকালো। আর কত অপমান সহ্য করতে হবে ইশরার জানা নেই। সে নিজের বাবার বাড়ি চলে যেত, কিন্তু সেখানে তার সব ফুপিরা এসছে। তারা আগে থেকে ইশরাকে পছন্দ করে না। এখন যদি ইশরা বাড়ি যায় তাহলে তার বাঁচা মুশকিল করে তুলবে এরা। ইশরা চাইছে না তারা থাকতেও বাড়িতে যেতে, তাই বলে তাকে চোরের অপবাদও সহ্য করতে হবে। ইশরার সারা শরীরের রক্ত যেন হিম হয়ে আসছে। আকরাম রেজওয়ান গম্ভীর গলায় বলল, আমিরা, তুমি সবসময় বেশি কথা বলো। নিজেকে একটু শুধরানোর চেষ্টা করো, নাহলে এই অভ্যাসটা একদিন তোমার কাল হবে। কথাটা শুনে আমিরা মুখ কালো করে ফেলল। ইশরার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। এ পর্যন্ত আমিরা তার বাবা আর বড় আব্বুর কাছে কম কথা শোনেনি ইশরার জন্য। হঠাৎ নিহান বলে উঠল, আমিরা ভুল কি বলেছে? নিউজ পেপারে এমন অনেক ঘটনা দেখা যায় আজকাল। ইশরা অপমানে চোখ বন্ধ করে ফেলল। চোখের কোণে নোনা জলের স্রোতধারা। মনে মনে হিসাব করতে লাগলো, ও বাড়ি গেলে কি ওর থেকেও বেশি অপমানিত হতে হতো তাকে। ইশরার হিসাব নিকাশের মাঝে আকরাম গম্ভীর গলায় বলল, তোমরা একটু চুপ করবে সবাই। তার আওয়াজে ড্রয়িং রুমের গুনগুন আওয়াজ থেমে গেলে সে ইশরার দিকে তাকিয়ে বলল, ইসরা, তুমি একা থাকতে পারবে এই বাড়িতে? ইশরা কোনো রকমে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ও যেহেতু থাকতে পারবে তাহলে আমাদের সমস্যা কোথায়? সকাল সকাল সবার মতো রেডি হয়ে যেও। ড্রয়িং রুমের মিটিং শেষ হলে আমিরা ইশরার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। ইশরাও নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজার সামনে ফ্লোরে বসে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। জীবনের এই 2 মাস ইশরা চাইলেও কখনো ভুলতে পারবে না। জীবনে এত অপমান আর কখনো হয়তো হয়নি, এই বাড়িতে যতটা হয়েছে। ইশরা উঠে ক্যালেন্ডারের পাতায় হিসাব করতে লাগলো আর কতদিন বাকি আছে। লাল কালিতে গোল মার্ক করা তারিখটার কাছে যেতে আর মাত্র 5টা দিন বাকি আছে। তারপর হয়তো এই অপমান থেকে কিছুটা পরিত্রাণ পাবে সে। ইশরা সকালে রুম থেকে বের হয়নি। সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে কথা বলছে, আর যারা বাকি আছে হয়তো তাদের জন্য অপেক্ষা করছে। বাইরের শোরগোল ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ইশরা বুঝতে পারলো সবাই চলে গেছে। হঠাৎ করে ইশরার ভয় করতে শুরু করলো। এই বাড়িতে শুধু সে একা আর একটা মানুষও নেই। গা ছমছমে মনে হচ্ছে পুরো বাড়ি। পরক্ষণে আবার ভাবলো, এই পৃথিবীতে যার কোনো প্রয়োজনই নেই তার নিজের জীবন নিয়ে ভয় পাওয়ার মানেই হয় না। আর এই বাড়িতে মানুষ থাকা আর না থাকা তার জন্য সমান। তার সাথে কেউ তো আর ভালো করে দুটো কথা বলতে আসে না। নিহানরা সেখানে 2 দিন থাকবে। ইশরা একবার নিজেকে সাহস দিচ্ছে তো আবার ভয় কুকড়ে যাচ্ছে। দুপুরে নিজের জন্য কিছু রান্না করে খেয়ে নিল। তার রান্নার হাত খুব বেশি ভালো না হলেও চলে যায়। রাতেও দুপুরের খাবার গরম করে খেয়ে নিল। ভয়ে ভয়ে ইশরা 2 দিন কেটে গেল। কেউ একটা কল করে ইশরার খবরও নেয়নি 2 দিনে। তবে এই 2 দিন ইশরার খুব একটা খারাপ যায়নি।
যখন ইচ্ছা বাড়ির যেখানে সেখানে যেতে পেরেছে, তার জন্য কারো কথা শুনতে হয়নি। যখন ইচ্ছে ছাদে বসে থেকেছে, মোটামুটি পুরো বাড়ি ভালো করে দেখে নিয়েছে দুদিনে, যেটা গত 2 মাসও পারেনি। একটা রুমের সামনে লেখা নিশান। নিশান নামে এই বাড়িতে ইশরা কাউকে পায়নি। পরে চিন্তা করে বুঝতে পারলো এটা আমিরার ভাইয়ের রুম। ইশরার কৌতূহল হলো, নিশানকে নিয়ে 2 মাসে 2টো কথাও শুনেনি সে। এ বাড়ির ছেলে, অথচ কেউ তাকে নিয়ে কোনো কথা বলে না। 2 মাসে তাকে দেখেনি ইশরা। কোথায় আছে সে? হাজার ভেবেও কোনো উত্তর পায়নি, তাই মাথা থেকে ছেড়ে ফেলেছে। এ বাড়ির কিছু নিয়ে সে আর ভাবতে চায় না। ফজরের নামাজ সেরে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলো আকাশ আজ ঘন কালো মেঘে ঢেকে গেছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। ইশরা আজ মুক্ত পাখি, কেউ নেই তাকে কিছু বলার বা তার কাজে বাধা দেওয়ার। ইশরা দৌড়ে ছাদে চলে গেল। আজ সে বৃষ্টিতে ভিজবে নিজের ইচ্ছে মতো, কেউ তাকে বাধা দিতে পারবে না। নিহানরা আসতে আজ বিকাল হয়ে যাবে, সে পর্যন্ত ইশরার স্বাধীনতা। ইশরা ছাদে গিয়ে দাঁড়ানোর 2 মিনিটের মধ্যে সূর্য ওঠার পরিবর্তে চারপাশ আরও অন্ধকার হয়ে ঝুম বৃষ্টি নেমে এলো পৃথিবীর বুকে। ইশরা দুহাত দুদিকে মেলে মুক্ত পাখির মতো ভিজতে লাগলো। বৃষ্টির পানিতে গায়ের জামা ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। ভেজা শরীর দেখিয়ে হাত করার চেষ্টা করছো? কথাটা ইশরার কানে গেলে কান গরম হয়ে উঠল ঘৃণায়। চোখ মেলে ছাদের একপাশে ছাউনির নিচে নিহানকে দেখে অবাক। রাগ আর ঘৃণা তিনটাই হলো তার। ইশরা কিছু বলার আগেই নিহান তার সামনে এসে ইশরার গালে থাপ্পড় বসিয়ে দিল। রাগে চিৎকার করে বলল, ভেজা শরীর দেখে সংসার বাঁচাতে চাইছো? ইশরা নিজের বিস্ময় কাটিয়ে নিহানের কথায় রাগে দাঁত কিটমিট করে বলল, নিহান, মুখ সামলে কথা বলুন। সকালবেলা সাদা পোশাকে বৃষ্টিতে ভিজেছ, শরীর দেখানোর জন্য যদি না হয় তাহলে কেন? তুমি জানো এখন আমি ছাদে থাকবো, তাই এটা করেছো। লজ্জা করলো না এতটা নিচে নামতে? প্রস্টিটিউটদের মতো শরীর দেখাতে লজ্জা করলো না? লজ্জা, ঘৃণা, রাগ আর অপমানে বৃষ্টির বরফ ঠান্ডা পানিগুলো ইশরার কাছে আগুনের ফুলকি মনে হচ্ছে। সারা শরীরে মনে হচ্ছে আগুন ধরে গেছে। চোখ দুটো ভরে উঠছে অপমানের কষ্টে। ইশরা হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ মিস্টার নিহান রেজওয়ান, অনেক বলে ফেলেছেন, আর একটা শব্দও বলবেন না। এতদিন বাবার অন্যায়ের জন্য মুখ বুজে সব সহ্য করেছি, কিন্তু আজ আপনি আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন। আপনাকে শরীর দেখানোর জন্য বৃষ্টিতে ভিজেছি? মিস্টার নিহান, আমার নিশ্চয়ই জানার কথা নয় আপনি পরিবার রেখে একদিন আগেই বাড়ি ফিরে আসবেন। আজকের সকালটা আপনি বিয়ে বাড়ি না থেকে এখানে থাকবেন, এসব নিশ্চয়ই আমার জানার কথা নয়। একটু দম নিয়ে আবার বলল, আজ আপনি যেটা করলেন এর জন্য আমি আপনাকে কোনো দিন মাফ করব না নিহান রেজওয়ান। ইশরা একটু ছুটে ছাদের গেট দিয়ে নিচে চলে গেল। নিহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। গতকাল বিকালে অফিস থেকে ফোনে জানানো হয় খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে আজ সকালে, তাই গত রাতেই নিহান বাড়ি চলে আসে। নিজের কাছে থাকা চাবি দিয়ে বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে যায়। ইশরার কোনোভাবেই জানার কথা নয় নিহান বাসায় আছে। অলসতার জন্য আজ মসজিদে না গিয়ে বাসায় ফজরের নামাজ আদায় করে ফেলেছে আর স্বভাবতই ছাদে এসেছে। ইশরা ছাদে এসে কোনো দিকে না তাকিয়ে ভিজতে শুরু করে দেয়, আর হঠাৎই ইশরার দিকে তাকিয়ে নিহানের চোখ আটকে যায়। সাদা পোশাকে শুভ্র একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। বৃষ্টির ফোঁটাগুলো ইশরার চিবুক বেয়ে নামতে দেখে একটা ঢোক গিলে নেয় নিহান। চোখ যায় বৃষ্টির ফোঁটায় কাঁপতে থাকা চোখের পাতার দিকে। নিহান যেন অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছিল কিছু মুহূর্তের জন্য। যখন হুঁশ ফিরে নিজের উপর প্রচণ্ড রাগ হয় ইশরাকে দেখে মুগ্ধ হওয়ার জন্য, আর সেই রাগটাই ইশরার উপর ঝেড়েছে নিহান। কিন্তু এখন নিহানের মনে হচ্ছে সে অনেক বেশি বলে ফেলেছে। একটা মেয়েকে প্রস্টিটিউটদের সাথে তুলনা করার মতো বড় অপমান হয়তো আর কিছুই হয় না। নিহান ভেজা গায়ে পেছনের চেয়ারে গিয়ে বসে পড়ে। মাথার উপর টিনের ছাউনিতে ঝুমঝুম বৃষ্টির ফোঁটার শব্দ হচ্ছে। ছাদের এই জায়গাটাতে টিনের একটা ছাউনি তোলা, আর সেখানে কিছু বসার চেয়ার। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর তার ভিতরে বইছে অপরাধ বোধের ঝড়। ইশরা দৌড়ে এসে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। ইশরার চিৎকার ওয়াশরুমের প্রতিটা দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হচ্ছে। চোখের পানিগুলো ঝর্ণার ঠান্ডা পানির সাথে মিশে যাচ্ছে। নিহানের কথাগুলো